শুরু হয়ে গেল আরো একটি আনকোর এপিসোড। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। শুরুতেই মঞ্জুর আমাদেরকে জানিয়ে দিচ্ছে কে বসছে আজকে লাখ লাখ জনতার সামনে নিজের বিবেক বোধকে লাখো মানুষের বিবেক বোধের সাথে মিলিয়ে নিতে, এই অর্থে যে তিনি যে ভুল করেছেন সেরকম ভুল যেন আর কেউ কখনো না করে। চলুন জেনে নেই মঞ্জুরের কাছ থেকে। ধন্যবাদ কিবরিয়া। যাহা বলিব সত্য বলিবতে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাসান। ২৬ বছর বয়সী হাসানের জন্ম পটুয়াখালীতে। অসহায় মানুষকে সাহায্য করতে ভালোবাসেন হাসান। মায়ের হাতের রান্না হাসানের প্রিয় খাবার, তবে হাসান নিজেও ভালো রাঁধতে পারেন। সরল প্রকৃতির এই মানুষটি কেন আজ যাহা বলিব সত্য বলিবর মঞ্চে, তা জানতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে। প্রিয় শ্রোতা, আমরা মঞ্জুরের কাছ থেকে জানলাম হাসান রয়েছে আজকে জীবনের অপ্রিয় সত্য নিয়ে। হাসানের অপ্রিয় সত্য আমরা শুনবো। বরাবরের মতোই থাকছে অন্যান্য সেগমেন্ট, যেটা প্রয়োজন না হলে আমরা ব্যবহার করি না। SMS পোল, আমাদের সঙ্গে লিসনার পোল যেটা ছিল সেটা রিসেন্টলি বন্ধ করা হয়েছে, কারণ জিবিএসবি আনসেন্সর্ড নামে একটি স্পেশাল এপিসোড যুক্ত হয়েছে আমাদের প্রতি মাসের শেষ সপ্তাহে। আপনারা শুনছেন এবং সেটার ফিডব্যাক আমাদেরকে জানাচ্ছেন। সেই অর্থে এতগুলো নতুন বিষয় নিয়ে একসঙ্গে রান করাটা খুব ডিফিকাল্ট, যে কারণে আমাদের লিসনার পোলটা স্থগিত রাখা হয়েছে, কিন্তু SMS পোল আছে। এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর তাজুল ইসলাম, তার সঙ্গে ফোনে কথা বলছি। ডক্টর তাজুল ইসলাম আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনি আমাদের যাহা বলিব সত্য বলিবর একেবারে নিবেদিত একজন প্রাণ পুরুষ আমরা বলবো, কারণ আপনার যে সমর্থন আমরা পাই এবং প্রতিনিয়তই আপনি আমাদেরকে যেভাবে আপনার গবেষণালব্ধ জ্ঞান দিয়ে আমাদেরকে সহায়তা করেন, সেটা নিঃসন্দেহে সারা বাংলাদেশের রেডিও লিসনারদের জন্য অনেক বড় পাওয়া। সবার পক্ষ থেকে স্যার আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। প্রিয় শ্রোতা, শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবর মূল সেগমেন্ট, এবং শুরুতেই আমরা ব্যাকগ্রাউন্ডে দেখব অপরাধী হয়ে ওঠার কারণ কি। হ্যাঁ, আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে। আমার নাম হাসান, বাড়ি আমার বরিশাল পটুয়াখালী। জি। ছোটবেলা আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম। এটা কত বছর বয়সের গল্প বলছেন? আমি তখন আমার বয়স 12 বছর। 12 বছর। আচ্ছা, বাবা কি করতো আপনার? আমার বাবা তখন মনে করেন আমাদের গ্রামের ভিতরে মনে করেন আমার দাদা অনেক ধনী ছিল, জায়গা জমি অর্থ সম্পদ অনেক ছিল। আচ্ছা। তারপর আমার চাচাই বিবাহ করছে 5টা। কিন্তু আপনার বাবা কি করতো? আমার বাবাই তখন মাদ্রাসা একটা ডক্টরি চাকরি করতো। আচ্ছা, মানে আপনাদের জমি জমার চাষবাস দিয়ে মোটামুটি ভালোভাবে চলে যেত। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমার বাপে 2টা বিবাহ করছে। আমরা বড় ঘরে 4 ভাই 1 বোন, আর ছোট ঘরে 3 বোন 1 ভাই। মানে টোটাল সব ভাই বোন মিলে 9 ভাই বোন। 9 ভাই বোন। ঠিক আছে। আপনি মাদ্রাসায় পড়তেন 12 বছর বয়সে এখন আপনার? জি। বাড়ির সামনে মাদ্রাসায় লেখাপড়া করতাম, কিন্তু আমার বাপে যে যা টাকা পয়সা রুজি তখন সে 6,000 টাকা স্যালারি পাইতো। জি। তখন সেই 6,000 টাকা আমার আম্মাকে কোনো টাকা পয়সা দিত না। আমার ছোট মারে আর কি টাকা পয়সা সব দিত। আপনারা কি একই সঙ্গে থাকতেন? 2 মা একই সঙ্গে থাকতেন? না, আমার ছোট মারে সে আলাদা বাড়ি করে দিয়েছে, আলাদা সবকিছু করে দিয়েছে। নতুন বাড়ি, আমরা পুরান বাড়ি ছিলাম। ঠিক আছে, আমাদের সংসারটা তখন একটু অভাব ছিল। জি। আর আমার যত জায়গা জমি ছিল আমার দাদার, আমার চাচা 5টা বিবাহ করতো। সে আবার জুয়া খেলাইতো, অনেক টাকা পয়সা নষ্ট করে পালাইতো, জমিন কলা দিত। জি। ঠিক আছে। তারপরে এই অভাবের সময় দেখা গেছে আমাদের নানার বাড়ির অর্থ সম্পদ খারাপ না, ভালো ছিল। তখন মাসের ভিতরে দেখা গেছে 20 দিনে আমরা নানার বাড়িতে ছিলাম। কারণ যেহেতু আমার আব্বা একটু কোনো টাকা পয়সা দেয় না, জায়গা জমি যেটু আসলো আমার চাচাই সব বেচছে, আমার বাপে বেচছে, সব মনে করে নষ্ট করে ফেলাইছে। আমাদের সংসার অভাব। তখন আমি 12 বছরের সময় আমি ক্লাস তখন 3-তে পড়ি। আচ্ছা। আর আমার বড় ভাই ক্লাস 8-এ পড়ে। তখন আমার বড় ভাই মনে করেন পালা, আমার বড় ভাই তখন ঢাকা এসে পড়ে, যেহেতু সংসার অভাব। ঢাকা এসে সে একটা আমার বোন জামাইয়ের সাথে সে রাজমিস্ত্রি কাজ করে। আচ্ছা, আপনার আপন বড় ভাই? আপন বড় ভাই। আর আমার মাঝারো ভাই, আমাদের বাড়ির সামনে আবার একটা বাজার আছে, সে আবার সেখানে টেইলার্স কাজ করে। আচ্ছা। আর আমার ছোট ভাই তখন ছোট, তখন 4 বছর বয়স। আবার মাদ্রাসা মনে করেন লেখাপড়া আমি অনেক খুব ফার্স্ট ছিলাম, এবং প্রতি সপ্তাহে গজলের কবিতার এটা একটা হামতে না তৈতো, এটা আমি ফার্স্ট হইতাম। কোনটা আমার অনেক ভালো। ক্লাস 3-তে থাকার ঘটনা বলছেন? হ্যাঁ, ক্লাস। তখন আমি ঢাকা আসবো, আমার আম্মা তখন আমার নানা বাড়ি গেছিল বেড়াইতে যাওয়ার পরে আমি ঘরে একা। তারপর আমার আবার পাশের ঘরে আবার আমার এক ভাবি আর ভাইয়ের বউ, তারা আবার ঢাকার থেকে দেশে বেড়াইতে গেছে। আচ্ছা। তারাও সেদিন ঢাকা আসবে। এখন আমার প্ল্যান যে আমি পালাই ঢাকা এসে পড়বো।
আপনি ঢাকায় চলে আসার প্ল্যান করতেছেন, ঢাকার প্ল্যান এসে পড়বো, আমি দেশে থাকবো না। মানে কারণটা কি? ঘটনা হয়েছে দেখা গেছে, মনে করেন আমার বাপে মানে একটা পাঞ্জাবি ভালো, অন্য সব স্টুডেন্টরা যারা বন্ধু বান্ধব আছে তারা কত সুন্দর পাঞ্জাবি পরে মাদ্রাসায় যায়, কিন্তু আমি পুরান পাঞ্জাবি পরে যাই, কোনো কাপড় চোপড় কোনো কিছু পাই না, এবং দেখা গেছে আমার বাপের কাছে 10টা টাকা চাইলে আমি পাই না। না, কিন্তু আপনার কেন মনে হলো যে ঢাকায় গেলে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে? ঢাকা গেলে দেখি লেখাপড়া, আবার মনে করেন আমার এক ফুফাতো ভাই টাইটেল পাস করে সে মনে করেন চাকরির জন্য অনেক ঘোরাফেরা করছে, এবং সে বর্তমানে একটা মেয়েকে বিবাহ করছে। একটা বিষয় কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, শ্রোতা যারা শুনছেন, এই যে আমাদের গ্রামীণ জনজীবন, কিংবা গ্রামীণ জনজীবন না, আমরা বলবো যে আমাদের পুরো বাংলাদেশের যে জনজীবন, সেখানে অনেক মানুষের ধারণা আছে জীবন পাল্টাতে হলে ঢাকাতে যেতে হবে। ইনফ্যাক্ট সোশ্যালি, ইকোনমিক্যালি ইট ইজ ট্রু। কজ একটা কথাই আছে যে দেখবেন যে জন্মাতে হলেও ঢাকায় আসতে হয়, মরতে হলেও ঢাকায় আসতে হয়, এরকম একটা অবস্থা। এবং সিচুয়েশনালি আমাদের ঢাকাটা আসলে এরকমই, মানে যে কোনো কিছুর প্রয়োজন হলে আমাদের এই ঢাকা শহরেই আসতে হয়। আমরা আসলে আমাদের যে নিড গুলো, প্রয়োজনগুলো, সেগুলোকে সেভাবে বিকেন্দ্রীকরণ করতে পারিনি সামহাও। ওকে, তো একটা ছোট্ট অবুঝ শিশু বা কিশোরী আমি বলবো, তার মনের মধ্যেও একটা চিন্তা ভাবনা হচ্ছে যে ঢাকার জীবন মানেই হচ্ছে একটা রংচঙা জীবন, ওখানে গেলে আমার সাজ পোশাক, আমার জীবনাচরণ অনেকখানি পরিবর্তন হয়ে যাবে, যেটা হাসানের মধ্যে শৈশবে ছিল। ও হয়তো অতটা বুঝিয়ে বলতে পারছে না। ঠিক আছে, তো আপনার চিন্তা করলেন যে আপনি ঢাকায় চলে আসবেন। তারপর আমাদের পাশের বাসার পাশে আমাদের ঘরের সাথে আমার চাচাতো ভাই এবং তার ভাই বউ, তারা ঢাকা মানে আসবো। তখন আবার আমার কাছে তো ভাড়া নাই, তখন 2000 আমি একের কথা বলতেছি। জি। ঢাকা যে আসবো, আমি কিভাবে আসবো, তখন আমার ওই সেন্সটা মানে ছিল না আর কি। মানে তখন যত 12 বছর বয়স, আমি ঢাকা যে কোথায় যাব, কই থাকবো, আমার বোন থাকে ঢাকা, আমি কই যে উঠবো, যে কোনো একজনের আমার আত্মীয় স্বজনের সাথেই তো যাওয়া লাগবে নাকি, হঠাৎ করে তো আমি যাইতে পারবো না। এখন দেখতেছি তাদের কাছে যদি আমি বলি যে আমি ঢাকা যাবো পালাইয়া, তারা আমার যাইতে দেবো না। তারপর আমার আম্মা আবার মনে করেন আমাদের বাড়িতে এক ফুফাতো বোনের কাছে 50টা টাকা পাইতো, সে আবার বলছে যে 50 টাকা আইনা তোমরা বাজার ঘাট কিনে খাই। তারপর আমার ফুফাতো বোনের বললাম কি যে 50 টাকা মায় বইলে গেছে আপনার দিতে, 50 টাকা আমার দেন। তারপর সে আমার দিছে, দেওয়ার পরে তারপর বাসার চাবিটা আমার মাজার ভাই, সে আবার টেইলার্সে চাকরি করে বাজারে, তার কাছে আমি দিয়েছি। সে আমার মাজার ভাই বলে কি কি ব্যাপার, চাবি দিয়ে যাস, কারণটা কি? আমি নানা বাড়ি যাইতে হইব, আমার অমুক খালু মানে সে এমার্জেন্সি যাইতে বলছে, যে অমুক জমিন নাকি কওলা দেবো নাকি, এই ব্যাপারে আর কি কথাবার্তা বলবে, মানে একটা মিথ্যা কথা বলছে আর কি। ঠিক আছে, তারপর আমার ওই যে চাচতো ভাইয়ের ভাইয়ের বউ, তারা মনে করেন রওনা হয়ে গেছে গা, লঞ্চ 5:30 বাজে। ঠিক আছে, তারা রওনা হয়ে গেছে গা। তাদের ঘন্টা হানি পরে আবার আমি অন্য গাড়িতে রওনা হয়েছি। কিন্তু লঞ্চে যখন আমি উঠছি, কিন্তু তাদের সাথে আমি দেখা করিনি, কারণ যদি দেখা করি তাহলে আমার যাইতে দেবো না। কোথায় লুকিয়েছিলেন? মানে লঞ্চে মানে টার্মিনালি অন্য জায়গায় লুকিয়েছিলাম। তারা মানে দোকানি মানে লঞ্চে মানে তারা সিট নিছে, আমি তাদের সাথে দেখা করিনি। যেই লঞ্চ ছাড়বো ভাব তখন আমি উঠছি। লঞ্চে ওঠার পরে তারপর আমার চাচতো ভাই আমার দেখে হঠাৎ করে অবাক হয়ে গেছে, কি ব্যাপার তোরে দেখলাম বাড়ি, হঠাৎ করে তুই এই জায়গায়, কারণটা কি? আমি কি ভাই আমি ঢাকা যাবো, আমার ভাল লাগে না, দেশ দেন না, সংসার অভাব, কি করবো কন, লেখাপড়া করে কি হইব কন, সংসারে তো অভাব। আমার বড় ভাইটা আমার ফুফাতো ভাই টাইটেল পাস করে সে কোনো চাকরি বাকরি পায় না, সে এখন ফুটপাতে কাপড় বিক্রি করে। তারপর আচ্ছা ঠিক আছে তাহলে যাই হোক, যত আইসো অসুবিধা নেই। তারপর সদরঘাট আইসা ওই আমার চাচতো ভাই আবার তার মাজারো ভাইয়ের ভাই বউরে, সে আবার মিরাজি বাগ থাকে, আর আমার ওই যে চাচতো ভাই যে আরেকটা, সে আবার থাকে উত্তরা, মানে বাইর করে মিরাজি বাগ দিয়ে যাইবো, সে আবার উত্তরা চলে যাইবো। ঠিক আছে, আমাকে প্রথম মিরাজি বাগ নিয়ে গেছে। মিরাজি বাগ নিয়ে যাওয়ার পর আমার বোনের আবার ফোন দিছে। বোনের ফোন দেওয়ার পরে যে এরকম তোমার ভাই তো এরকম পালাইয়া বাড়ির থেকে আইসে পড়ছে, এখন কি কও? পরে আমার বোনকে আচ্ছা ঠিক আছে, যেহেতু ভাই আইসে তাহলে আমার বাসায় নিয়ে আন। তারপর আমার চাচতো ভাই নিয়ে গেছে। তারপর আমার বোন অনেক কথাবার্তা বলছে যে আমার বড় ভাই দেশের থেকে আইআইটি পড়াইয়ে পড়ছে, আর 2 ক্লাস পড়লে এসএসসি পাস করতো, তোরে কইছিলাম লেখাপড়া করামু, তুইও চলে আইসোস। তারপর আমার বড় ভাই সন্ধ্যার পরে আমার বোনাই কাজের থেকে আইসে, আমার অনেক বকাবকি অনেক কিছু করছে, যে বাড়ি চলে যা, তোরে মাইরে ফেলাবো, অনেক কিছু করবো, তুই আইসোস কি লেগা। তারপর আমি জিজ্ঞে করছি কি বা একটু, ওইটাই প্রথম ঢাকায় আসে আপনার? হ্যাঁ। তারপর হাঁটতে হাঁটতে একটু মানে বাজারের দিকে গেলাম, যাওয়ার পরে একটা চার দোকান নাস্তা পানি বানাই। তারপর লোকটার বলি ভাই আমার কি কাজে রাখবেন? সে বলে তুমি কি কাজ কাম পারো? আমি না, আমি তো দেশের থেকে আসছি, আমি তো কাজ কাম পারি না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো, অসুবিধা নেই। তখন কাজ আমি করছি, বিকালে যাইয়া
চাচু বানাইতে আছি, মানুষের খানা পিনা দিতে আছি। তারপর আমার এক খালাতো ভাই আবার দেখে ফেলাইছে আমার। খালাতো ভাই দেখে যাই আবার আমার বাইরে এবং আমার বুইনারে বলছে যে এরকম এরকম তোমার বাইরে দেখছি অমুক দোকানে কাজ করে। তারপর আমার ভাই যাই আমার থাপড়াই থোপড়াই কলার মলার ধরে তারপর বাসায় নিয়ে আইসি। ঠিক আছে, বাসায় নিয়ে এসে আমি কই যত ঢাকা আইসি আর দেশে যাবো না, যা হইবই। তারপরে আমার সকালবেলা আমার ভাই বলে বিকালে তুই লঞ্চে যাবি গা, আমার বোনের বলে তোর লঞ্চে উঠাই দিও, আর সব বাড়ি চলে যাবো, আর লেখাপড়া করবো না। আমার যেহেতু লেখাপড়া হয় নাই তোর লেখাপড়া করবো। তারপর আমি সকালবেলা মনে করেন হাঁটতে 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 কোনাপাড়া আইছি। তারপর একটা মিষ্টির দোকান আমি বলছি ভাই আমার চাকরিতে রাখবেন, সে বলে মাহাজন নাই, সে মাহাজন আইলে তারপরে দেখা যাও সে চাকরিতে ল যায় কিনা। তারপর আবার আরেকটা দোকানে গেছি, আলমদিনা নাম ছিল। তারপর বলে আলমদিনে বলে যে হ্যাঁ চাকরিতে রাখবো, তুমি 300 টাকা বেতন পাবা। আলমদিনে এক মাস চাকরি করলাম। 1 মাস চাকরি করার পরে তখন আমি কোনো ধূমপান কোন নেশাপানি কোন জিনিসটা সেটা আমি জানি না। তারপর অনেক পরিশ্রম চাকরি 1 মাস করলাম। আবার মমি সিং এর একটা ছেলে ছিল, সে আমার সিগারেট খাওয়ান শিখাইতো রাত্রে। আমি তো বলি যে ভাই আমি তো সিগারেট খাই না। হ্যাঁ কয় খান অসুবিধা নাই, সিগারেট খান অসুবিধা নেই। সে আমার সিগারেট খাওয়া শিখাইলো। ওই 1 মাস চাকরি করার পরে তারপর মনে করেন আমি ওখান থেকে পালাই এসে পড়ছি। তখন কি আপনার বোনরা জানতো যে আপনি ঢাকাতেই আছেন? না, জানতো না। বাড়িতে কি জানতো? বাড়িতেও জানতো না। তার মানে আপনি পুরো নিরুদ্দেশ? পুরো মানে আমি নিখোঁজ, মানে আমি কোথায় যে গেছি তারা কেউ জানে না, খোঁজ খবর করতো না? কোনো খোঁজ খবর না। তারপর মাইক দিয়ে অ্যালাউন্স করছে ওকে আমার জন্য। ঠিক আছে, ওকে। তারপর আমি আলমদিনায় 1 মাস ছিলাম। তারপর দেখে অনেক পরিশ্রম, প্লেট পুলের 2টি টেবিল মস্তি, অনেক বিভিন্ন রকম মানুষজনের কথা শোনা লাগে। ঠিক আছে, তারপর 1 মাসের স্যালারি নিয়ে তারপর আমি ওখান থেকে পালাই আইসে পড়ি। আইসে পড়ে রানিং মলে একটা হলে ছবি দেখি, তখন 60 টাকা ছিল টিকিট। 6টা থেকে 9টা আমি শো একটা দেখছি। দেখার পরে তারপর আমার বোন যে বাড়িতে থাকে সেই বাড়িতে আমার আবার এক খালা থাকতো। রাত 10টা বাজে আমি গেছি, যাওয়ার পরে আমি ভয়ে ঢুকি না রুমে, আমি উড়ানে দাঁড়াই রয়েছি। জি। কতদিন পরে বাড়ি গেলেন? বাড়ি না তো, ঢাকায়। ঢাকায় কোন জায়গায়? আপনি কার উঠানে দাঁড়িয়ে আছেন? মানে যেহেতু আলমদিনার ওখান থেকে যে পালাই আমি আসছি রানীমহল ড্যামরা, আমার বুইনে থাকে এবং আমার খালা থাকে। আচ্ছা, তো ওখানে কতদিন পরে আসলেন? ওখানে 1 মাস 10 দিন পরে আসছি। 1 মাস 10 দিন পরে এসে উঠানে দাঁড়িয়ে আছেন? ওখানে মানে 10টা বাজে দাঁড়াইছি, রুমে ঢুকি না, রুমের দরজা মানে চাপাই না। আচ্ছা। দাঁড়াই রয়েছি। আর তারপর পাশের বাসার এক মহিলা আমার এই কলার ধরছে, চোর 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 চোর। ঠিক আছে, এই আমার খালা আইছে। খালায় দেখে যে আরে আমার বুইনপুর কি চোর 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 করুন। এরপর আমার বুইনে আইছে। ঠিক আছে, বুইনে আই আমার এই অনেকে পোষাইলো মোছাইলো, ভাই তুই এতদিন কই আসিলি, ঠিক আছে তোর কোনো খোঁজ খবর নাই, আমরা মাইক দিয়ে এলাজ করছি কিন্তু তোরে পাই নাই, তুই কই গেছিলি। ঠিক আছে, অনেক মানে আর কি করছে। তারপরে এখন আমার বলতেছে তুই দেশে কি লেখাপড়া করবি না ঢাকায় থাকবি? আমি বলছি আচ্ছা আমি দেশে যাবো না, আমি ঢাকায় থাকবো। তারপর সারুলিয়া আবার একটা মানে হোস্টেল ছিল, তার নাম জামাই, তার বাড়ি হয়েছে কুমিল্লা। সে আবার হাজি সাহেব 2বার হজ করছে। ওকে। তারপর ওই যে জামাইয়ের হোটেলে আমার আবার মনে করেন আমার বোন জামাই নিয়ে গেছে হাজি সাহেবের দোকানে আর কি, যে আমার এটা শালা তারে একটা চাকরি দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাজি সাহেব বললো কি তাহলে কালকে সকাল থেকে আসেন, 600 টাকা বেতন, টেবিল মুসমার গেলাই তুমি। তারপর সকালবেলা মনে করেন ডিউটিতে গেছি 6টা বাজে, যাই দিয়ে আমার ছোট মামায় নাস্তা খাইতে আসছে সেই দোকানে। ছোট মামা আবার ছিল কন্ট্রাক্টর, সে আবার ঠাডালি বাজার এক হোসেন সাহেবের আবার কন্ট্রাক্টরি করে। যেই দিয়ে সামনে নাস্তা খাইতে আসছে, আমি যাই সামনে হবে ঢুকমু, এই আমার বলে শালার বসালা তুই এনতে গেলি। এই কথা কইছে আর আমি বাসায় পড়ছি, আমার বোনের বাসায় পড়ছি। আমার বোনকে কিরে কালকে না তোর বোনাই দিয়ে এলো দোকানে চাকরির ব্যাপারে, কারণটা কি? আমি যাই দিই ছোট মামায় নাস্তা খাই, এই কারণে আমি আমার বকবকি করছে, আমি এসে পড়ছি। তারপর আবার রাত্রে যাই আমার বোনাই দিয়ে এসে ওই আজি সাহেব কি করছে, আজি সাহেব মনে করেন আমাকে দোকানে ডিউটি না করাইয়া তার আবার মনে করেন একটা পার্সোনাল একটা রুম আছে, সেখানে নিয়ে আমার তার শরীর টিপাইছে। ঠিক আছে, শরীর টিপানোর পরে তারপর আমার মনে করেন রাত 12টা বাজে, তখন আমি ঘুমাইছি। ঘুমানোর পরে পরের দিন সকালবেলা আমার ডিউটি দিয়েছে, গেলায় 2 টেবিল মুছি আর বাসার থেকে মনে করেন খানা ফিনে আনি। তার ওয়াইফ ছিল অনেক মোটা, তার ওয়াইফ অনেক মোটা ছিল এবং তার একটা ছেলের বড় ছেলের যে বাইর বউ ছিল, সেই বড় ছেলের বাইর বউ এবং তার হাজবেন্ড ছিল বাহিরে। ঠিক আছে, আমি ওই বাসার থেকে খানা পিনা আনতাম আর ওই দোকানে ডিউটি করতাম। রাত্রে আমার কি ডিউটি দিত,
রাত্রে ডিউটি দিত বলতে কি মানে আমি রাত্রে আমি দোকানে যদি 2 ঘন্টা ডিউটি করতাম, বাকিটা আমি বাসায় ডিউটি করতাম। বাসায় কি কাজ করতেন? বাসায় মানে তার তার ওয়াইফের শরীর টেপতাম এবং তার শরীর টেপতাম। এইটাই ছিল আপনার কাজ। ওকে। এই হাজির সাহেব মনে করেন আমার সামনেই তার ওয়াইফের সাথে এনজয় করতো, মিলেমিশা করতো। ও ও ঠিক আছে, ও, দুজনের ও। শরীরে আমি টেপতাম। আদি সাহেবের সম্পূর্ণ শরীর টেপতাম, পুরো মানে উলঙ্গ, তার বউ উলঙ্গ। ঠিক আছে, সম্পূর্ণ শরীর আমার দিয়ে টিপাইতো। যাই হোক, তারপর মনে করেন ওখানে আমি আর মনে করেন আদি সাহেবের, তারপর আবার হজে যাইবো। আমি ওখানে 6 মাস ডিউটি করার পরে হজে যাইবো। তারপর মনে করেন হজে যাওয়ার পরে তার শালার দোকান বুঝাই দিয়ে গেছে, তার শালা আবার ঠিক মতন আমাদেরকে বেতন দেয় না, স্যালারি দেয় না। তারপর আমি ওই দোকান থেকে চলে আসি। তারপর আমার এক খালাতো ভাই কয় কি, তাইলে করিম মিলে ক্যান্টিন আছে, ক্যান্টিনে একটা চাকরি দিই। সেখানে 2-3 মাস কাজ করি। সেখান থেকে আবার এক কারিগরে বলে কি যে তোমারে আমি অন্য একটা দোকানে দেই, তুমি অন্য একটা দোকানে স্যালারি বেশি পাবা। তারপর স্টাফ কোয়ার্টার একটা দোকান আমার চাকরি দেয়, সেখানে আমি 1 বছর চাকরি করি। পরে এই খালাতো ভাই আমার মানে একটা জায়গার নাম আছে গোলাকাটা, একটা জায়গার নাম। এই গোলাকাটা জায়গার নাম, ওখানে মনে করেন খারাপ মেয়েরা থাকে, রাত্রে 7টার পরে অনেক মেয়েরা থাকে। আমার খালাতো ভাই বলে কি চল আজকে এক জায়গায় যাবো তোরে নিয়ে। আমি কি কই, আস না চল যাবো নিয়ে। তারপর মনে করেন ডিউটি মনে করেন 6টা বাজে ছাড়ছি। তারপর 7টা বাজে ওই যে মনে করেন খারাপ মেয়েদের ওখানে নিয়ে গেছে। ওই খারাপ মেয়েদের সাথে মনে করেন 10-12 জন সিরিয়ালে থাকে, 20 টাকা করে দেয়। তারপর সেই মেয়েদের সাথে রিলেশন করছি, রিলেশন করার পরে তারপর মনে করেন সেই করিম মেলের ক্যান্টিনের থেকে চাকরি ছাইরা আবার একটা চাকরি লইছি একটা হিন্দু মিষ্টির দোকানে। 1200 টাকা স্যালারি ছিল। তখন ওই যে বাজি এবং ডাল, এটা নাস্তা তৈরি করতো। তখন ওই যে বাসার থেকে আমি বাজি, ডাল এবং পানি আনতাম। হ্যাঁ, পানি আনার পরে এই যে হিন্দু মহিলার যে ওয়াইফ, তার ওয়াইফটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল। ঠিক আছে, কিন্তু ওই যখন আমি বাজি আনতে যাইতাম এবং ডাইল আনতে যাইতাম সকালে নাস্তার, ঠিক আছে, এবং রাত্রে আমি সারাদিন ডিউটি করতাম, প্লেট ধুইতাম, গিলাস ধুইতাম, টেবিল মুছতাম। তারপর একদিন আমি পানি আনতে গেছি রাত্রে, ওর ওই যে হিন্দু মহাজন সে তো বাসায়, সে বাসায় আমার ভাত দিয়েছে দিদি, আমি দেখতাম দিদি ভাত আমার ভাত দিয়েছে। ভাত দেওয়ার পরে ভাত খেয়ে আমি আবার চৌরি উপরে একটু বইছি। ঠিক আছে, বওয়ার পরে তারপর মনে করেন দিদি আমার পাশে আবার বইছে। আমার পাশে বইসে আমার এই রানের উপর হাত দিচ্ছে। দিদি অনেক হ্যান্ডসাম, অনেক সুন্দর, ভালো দেখতে। পরে আমি কি ব্যাপার দিদি এরম করেন কি লেগে? তারপর মনে করেন ওই দিদির সাথে আমি রিলেশন করলাম। রিলেশন করার পরে এখন যত দিদির সাথে আমি ওই রিলেশন করছি। এই দিদির সাথে আপনার সম্পর্কটা কি ছিল? দিদি তো তাকে বলতেন, মানে পরিচয়টা কিভাবে ছিল? পরিচয়টা ছিল কিভাবে, আমি আমি বাসার থেকে ডাইল আনতাম এবং ভাজি আনতাম। রাত্রে ডাইল ভাজিটা বাসায় পাক করতো দিদি, সেই ডাইল ভাজিটা আমি আনতাম। এবং দোকানের পানিটা যে সেই পানিটা মানুষে খায়, সেই পানিটা একটা গাড়ি ছিল, ছোট চাক্কা একটা গাড়ি ছিল। সেই গাড়ির চাক্কাটা দিয়ে আমি রাইতে 8টা-9টা বাজে পানিটা আনতাম। ঠিক আছে, ওকে ওকে। পানিটা আনতাম, তখন দিদি আমাকে ভাত দিত। ঠিক আছে, তখন আমার বলে হাসান তুমি এই টাইমে ভাত খেয়ে যাও। ঠিক আছে, তুমি পরে আমি ঘুমাই যাবো, তোমার দাদা আইসে পড়বো 10টার দিকে, 11টার দিকে, তুমি এই টাইম ভাত খেয়ে যাও। ওই সময়টা থেকে মূলত ওনার সঙ্গে আপনার এই ধরনের সম্পর্ক। যখন আমার ভাত দিত তখন দিদি খেলে আমার দিকে চাইয়ে থাকতো। তখন আমার চেহারা অনেক ভালো ছিল। তারপর মনে করেন ওখান থেকে আমি মনে করেন মানে আরো 2-4 মাস চাকরি করে দিদির সাথে রিলেশন আমার 4 থেকে 5 দিন হয়েছে। একদিন এক পিচ্ছে আবার গেছে, মানে বাজার নিয়ে গেছিল কাঁচামাল। তখন ওই দরজাটা মানে আটকানে ছিল, দিদি আর আমি ভিতরে। ওকে। ঠিক আছে, তখন আমরা দুজনে মানে তো মানে আলাপ সালাপ করতে আসি এবং মানে তখন ওই পিচ্ছি দরজা বাড়িয়ে গেছে, কাঁচামাল সবজি নিয়ে গেছে। মানে তখন রিলেশন করতে আসি তখন মানে দিদি খোলে নাই। আমি বলছি দিদি ঠিক আছে না, এসে দরজা পিটাইতেছি, অসুবিধা নেই, মনে হয় অন্য ভাড়াইটারা বাসায় মানে এটা বলতে আসি। তারপর দিদি 5 মিনিট পরে দরজাটা খুলছে। তারপর ওই পিচ্ছি মানে দিদির দরজা খুলছে, দরজা খুলে পিচ্ছি দেখে যে দিদির চুল মূল এবং কাপড় চোপড় মানে সব। বুঝতে পেরেছি, সিচুয়েশনটা বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপর আমার মনে একটা সন্দেহ লাগছে। এই পিচ্চিটা কি হতো? পিচ্ছিটা আমাদের দোকানে চাকরি করতো। আপনি যে দোকানে কাজ করতেন সে দোকানে ও কাজ করতো? সে আবার কাঁচামাল বাজার নিয়ে গেছে রাত্রে। এটা কিসের দোকান ছিল? এটা মিষ্টির দোকান ছিল। আর এটা দিদির দোকান ছিল? দিদির দোকান ছিল। ওকে। আর নাস্তা ব্যস্ত আর কি। আচ্ছা, তারপর? ঠিক আছে, তারপর আমার মনে একটা সন্দেহ মানে লাগছে। ঠিক আছে, তারপর আমি পানি নিয়ে যাইয়া রাত্রে দোকানে ঘুমাইছি। ঘুমানোর পরে সকালবেলা আমি পালাইয়া আমার বোনের বাসায় চলে গেছি।
বোনের বাসায় চলে যাওয়ার পরে তারপর স্টাফ কোয়ার্টার আবার একটা দোকানে নিয়ে দোকানে চাকরি নিছি। তখন আমার 1500 টাকা স্যালারি ছিল। তখন 2004 চলে। আর তাদের দোকানে চাকরি করি তখন মানে ক্যাশে মানে মহাজনের বাড়ি ছিল অনেক একটু দূরে। জায়গাটার নাম হয়েছে যে পাইডি। আর আমি যখন যেখানে দিদির দোকান ছেড়ে দিলেন আপনি? দিদির দোকান ছেড়ে দিয়েছি, মানে ভয় ছেড়ে দিয়েছেন? ভয় ছেড়ে দিছি। ওই সময়টাতে কি বাড়ির সঙ্গে যোগাযোগ ছিল? আপনার নিজের বাড়ির সঙ্গে? বাড়ির সামনে বাড়ির সাথে যোগাযোগ মানে বলতে কি আমার বোনের এবং বোনের সাথে যোগাযোগ ছিল। তারপরে স্টাফ করার চাকরি করি। চাকরি করার পরে মহাজনের বাড়ি ছিল অনেক দূরে। তখন ওই মহাজনের বাজারে উঠে সকালে নাস্তা পানি ব্যস্ত এবং লাঞ্চে সিঙ্গারা চমুচা ব্যস্ত, বিকেলে আলুর চপ বেগুনি ব্যস্ত, রাত 9টা-10টার পরে দোকান বন্ধ হইতো। তখন মনে করেন এই কারিগর মনে করেন তেমন বেশি ভালো ছিল না। যখন মহাজন আমাকে ক্যাশে দিয়ে যাইতো তখন ওই কারিগরে 20 টাকা চাইতো, 30 টাকা চাইতো, তখন আমি দিতাম। তখন যেহেতু আমার বয়স ছোট, সবার সামনে তো আমি সিগারেট খাইতে পারি না। তারপর আমি কি করতাম, হয়তো টয়লেটে যাইয়া বা একটা দোকানে চিপে যাইয়া ক্যাশের থেকে টাকা নিয়ে 3 টাকা পিস করে খাইতাম। এটা কিসের দোকান ছিল? এটা দোকান ছিল নাস্তার দোকান। আচ্ছা আচ্ছা। আর ওই তাদের বাড়িতে 9টা-10টার বাজে দোকান বন্ধ করে বাড়িতে যেয়ে ঘুমাইতাম। আর ডাল ভাজিটা বাড়িতেই তৈরি হইতো। ঠিক আছে, তাদেরই বাড়ি স্থানীয়। আর তার 2টা বোন ছিল এবং তারা 3 ভাই। তার একটা বোনের বয়স হবে কমপক্ষে 30, আর একটা বোনের বয়স হবে 22। কিন্তু বড় বোনের বয়স যে 30, তার চেহারার গঠনটা বেশি তেমন বেশি ভালো ছিল না, সে কালো। আর ছোট বোনটা যে যার বয়স 22 হবে সে একটু টেরা ছিল। আমি এবং কারিগর আমরা ওই বাড়িতে ঘুমাইতাম রাত্রে। সকালবেলা আমি ডাইল ভেজি গাড়ি পাইলে গাড়িতে নিয়ে আইতাম, মানে বালতিতে করে, নাহলে হাইটে আসতাম। ওকে। তখন যত এই কারিগর আমি এক রুমে থাকি আর একটা পিচ্চি থাকে। তখন আবার তার আম্মা ছিল, তার বাপ ছিল। আমরা রাত্রে যে ভাত ভাত খাইয়া টিভি টুপি দেখে ঘুমাই যাইতাম। তখন আবার মনে করেন তার বড় বোন আবার আমাদের সাথে যাইয়া টিভি টুপি দেখতো। তারপর মনে করেন একদিন আমি রাত্রে, তখন তো মোবাইল টোবাইল কিছু চালাইতাম না, তখন তো মোবাইলের অনেক দাম ছিল। তখনও একদিন ওই যে এই বড় মেয়ে আমাদেরকে বাদ দিছে, অনেক বিভিন্ন রকমের চোট্টা লুচ্চা অনেক কথাবার্তি বলে। যত বয়স 30, বিবাহ হয় নাই, অনেক কথাবার্তি বলে। তারপর মনে করেন আমরা রাত 12টা-1টা ছাড়া ঘুমাইতাম না। তারপর রাত্রে মনে করেন দরজা মানে খোলা, মানে না খোলা ছিল না, দরজা লাগানো ছিল। জানলা আছে একটা, ও জানলা খোলা ছিল, গরমের দিন তো। তখন ওই জানলা দিয়ে আমার একটা লাঠিতে খোঁচা মারছে। ওকে। খোঁচা মারার পরে আমি ভয় পেয়ে গেছি। আমার লগে যে কারিগর আর একটা পিচ্ছে আছে, মানে ওরা আলাপ পাইনি। ফাল দিয়ে উঠছি আর আমি মনে করছি ভূত নাকি বাসায় বেশি আমার খোঁচা মারলো কি এটাই। তারপরে জানলার ওখানে গেছি আর আমি, আপনি এত রাত্রে কি ব্যাপার এখানে? কই দেবো তোমার কথা আছে। তারপর আমার বাইরে নিয়ে, তখন তো লাইট মানে অন্ধকার একটা জায়গায় নিয়ে তার সাথে আমার সাথে আর কি রিলেশন হয়েছে আর কি। তারপর ওখানে মনে করেন 4 থেকে 5 মাস চাকরি করার পর আমি দেশে চলে গেছিলাম। আমার এক চাচতো ভাই, সে আবার উত্তরা থাকে, দাদা গার্মেন্টস আছে, সেখানে থাকে। তার আবার বিশাল হোটেল। তার হোটেলে মনে করেন বেশিরভাগ ওই যে বিদ্যুৎ কোম্পানির লোক, আশা কোম্পানির লোক, রাজুক, কমার্শিয়াল এবং আরো ওই যে অনেকে মানে সেনাবাহিনীর এরা কাস্টমার লাঞ্চে অনেক বিক্রি। সে এক টাইম দোকানদারি করতো, বিকাল 5টার পরে দোকান বন্ধ। ওকে। আমার কাজ ছিল কি, মানে অলরাউন্ডার, মানে ধোয়া পাকড়ি করে দিতাম, মাছা নাচ। তখন আবার ওই স্টাফ করে যখন আমি চাকরি করতাম, যখন বাড়ি গেছি না, আমি বাড়ি যাওয়ার পরে তারপর আমার মাই কইছিল যে আমার চাচতো বাড়ি যে ও তো মনে করেন টাকা পয়সা কোনো কিছু রাখতে পারে না, সব তো ভাঙ্গে ফেলায় মোবাইলে, তাইলে তোর দোকানে নিস। ঠিক আছে। তারপর আমার এক ভাতিজা ছিল, ভাতিজার সাথে গেছি উত্তরা যাই মনে করেন ওখানে তার দোকানে চাকরি করতে আসি। তখন বেতন দিত আমার 2000 টাকা। 2004-এর কথা বলি। 5টা পরে দোকান বন্ধ করার পরে আমি মুদি দোকান থেকে মাল আনতাম। মুদি দোকান কাছে ছিল। আর রাজুক একটা কমার্শিয়াল মার্কেট ছিল। এই কমার্শিয়াল পিছনে আবার পানির পাম্প আছে, পাইপ দিয়ে ওখান থেকে আবার দোকানে পানি আনতাম। সেই দোকানে সেই মনে করেন পানি আনতাম। সেই লোক আবার রাজুক কমার্শিয়াল চাকরি করে। তারে ডাকতো আমার চাচতো ভাই। তাহলে তার মেয়ে হয় কি, আমার ভাতিজা হয় না, যেহেতু ভাইটাকে। তারপর সেই পাম্পে আমরা সন্ধ্যার পরে আমি গোসল করতে যাইতাম। তার একটা মেয়ে ছিল, নাম ছিল সালমায় আমার সাবানে মানে মানে এডি লিখে থেকে যেত আর কি। কি লিখতো সাবানে? তার নাম যত সালমা ছিল, এস লিখে যেত। আচ্ছা, এস লিখতো। ঠিক আছে। আমি ডেলি কি ব্যাপার এডি লেখে কি। তারপর আরেকদিন আবার মনে করেন গোসল করতে গেছি, পানি পুনি ভইরা রাত্রে সেই পাম্পে গোসল করতে গেছি। আর সাবানের কেসের সাইডে একটা আবার একটা চিঠি,
যে আপনার আমার খুব পছন্দ হয়েছে, আপনার খুব ভালো লাগে, আপনার সাথে আমার কথা আছে, মানে আপনার খুব ভালো লাগে, আপনি আমার চিঠির উত্তর দেবেন। তারপর আমি আবার একটা চিঠি লিখলাম, লিখে আবার ওখানে আবার থইলাম। ও আবার ওর চিঠি আবার নিয়ে, হ্যাঁ মানে এরকম মানে প্রেম ভালোবাসা ওর ভিতরে আমার ভিতরে চলতে আছে। হ্যাঁ, ও আবার আমার চিঠিটি নিয়ে কি করছে, একটা বস্তার ভিতরে আর কি জমাইছে সব। জমানোর পরে তারপর ওই বস্তার ভিতরে ওর আম্মা আবার পাইছে। ওর আম্মা চিঠি পাওয়ার পরে তারপর আমার একদিন বাসায় ডাইকে এনেছি, কয় দেখো তোমার বয়স তো অল্প, আমার মেয়ের বয়স অল্প, তুমি এইসব কাজ করো, চিঠি যে প্রেম ভালোবাসা করে, এটা কিন্তু ঠিক না। আমি দেখেন আমিও কিন্তু খারাপ ছিলেন, আপনার মেয়ে আমার পছন্দ করে, আমি পছন্দ করি, ওরে যদি আমি বিয়ে করি ও সুখে শান্তিতে থাকতে পারবে। আর আমার যে চাস্তু ভাই যে ছিল, সে কিন্তু অনেক চোট্টা ছিল, সে অনেক প্রশাসনের সাথে তার বন্ধু বান্ধব ছিল, অনেক প্রশাসন নিয়ে সে বোর্ডিং এ যাইতো, এবং যেহেতু অনেক একটা গার্মেন্টস আছে, গার্মেন্টসের মেয়েরা ওখানে আসতো, তাদের সাথে সম্পর্ক ছিল। আবার যেহেতু সে 5টা বাজে চলে যাইতো, 5টার পরে দোকান বন্ধ। আরো একদিন এক মহিলা আসছে, অনেক সুন্দর হ্যান্ডসাম, আমার বাইরে খোঁজে, সে কই, আমি কই, অসুবিধা কি ব্যাপার, বাইরে পছন্দ হয়, আমার পছন্দ হয় না, অসুবিধা কি? তারপর মনে করেন সেই লোকের বাউ করে 100 টাকা দিয়ে তার সাথে আমি আবার রিলেশন করছি। স্বাস্থ্য বাইরে ওখানে তার আবার ব্যবহার কয়দিন খারাপ ছিল, একটু গালাগালি করতো, সকালবেলা মানে ঘুমের থেকে একদিন দেরি তুলছি, অনেক বকাবকি করতো, অনেক কিছু করতো। হ্যাঁ, তারপর ওখান থেকে আবার চাকরি আমি বেশি দিন করিনি, ওখান থেকে আবার চাকরি আমি ছেড়ে দিয়া নাজিমপুর একটা স্থান আছে, সেই স্থান আবার আমি চাকরি লইছি। নাইটে চাকরি লইছি, নাইটে পড়া বানাইতাম, তখন আমার 300 টাকা স্যালারি দিত। তারপর ওখানে আমি চাকরি, যেহেতু টাকা পয়সা আমি যা রুজি করতাম কামাইতাম, আমার ডেলির পয়সা ডেলি দিত। তারপর মনে করেন ওই মালিকের এক ভাই ছিল, সে মনে করেন আমরা যেহেতু নাইট ডিউটি করতাম, তারপর নাইট ডিউটি করার পরে দিনে ঘুমাইতাম না ঠিক মতো, কেন হলে ছবি দেখতে যাইতাম। আবার আবদুল্লাপুর একটা কামারপাড়া সুইচ গেট বলে ওটার আর কি, কামারপাড়া সুইচ গেট, মানে ওখানে আবার মনে করেন কিছু মানে পাড়া বলে ছোট ছোট রুম আছে, ওখানে ছোট ছোট রুম বলতে মানে ওখানে আবার দালাল থাকে, মেয়েরা থাকে। ছোট ছোট রুমের ভিতরে মনে করেন 4টা 6টা 8টা 10টা করে মেয়ে থাকে। তারপর ওই যে আমরা এই মালিকের বাইরের সাথে আমি আবার যাইতাম 100 টাকা করে, মানে সেখানে আবার রিলেশন করতাম। রিলেশন বলতে কি, মানে ফিজিক্যাল সম্পর্কের মধ্যে রিলেশন করতে মানে মিলেমিশা। ওকে ওকে, ঠিক আছে, মিলেমিশা করতাম। আপনি যে ধরনের সম্পর্কের মধ্যে খুব র্যান্ডমলি যাচ্ছেন, মানে বারবার যাচ্ছেন, আপনি কি জানতেন যে এই ধরনের সম্পর্ক করলে এটা বড় ধরনের অসুখ শরীরের মধ্যে আসতে পারে, এটা অনিরাপদ একটা সম্পর্ক? আমি জানতাম যে ওই সময়টাতে জানতেন? এটা জানতাম যে আমি এটা স্ট্রোক হয় নাকি, হ্যাঁ, এটা জানতেন আপনি? এটা জানতাম, এবং আমি আর কি করতাম। ওকে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। তারপর ওই কামারপাড়া যাইতাম, কামারপাড়া যাইয়া ওই মহাজনের ভাইয়ের সাথে, মানে যে টাকা কামাইতাম দৈনিক হাজিরা সকালবেলা নিয়ে, হয়তো দেখা গেছে সিগারেট খাইতাম, কেন ছবি দেখতাম, কেন ওই যে কামারপাড়া ওই যে মেয়েদের সাথে মিলামিশা করতে যাইতাম, মানে এভাবে টাকা পয়সা সব ভাঙিয়ে চুরে ফালাইতাম, দেশে কোনো টাকা পয়সা দিতাম না। তারপর আমার বইনে কয় কি, আমরা 4 ভাই যেহেতু, তাইলে যেহেতু টাকা পয়সা দেয় না, তাইলে ওর বিয়ে করাম, সংসারে যত একটা বউ লাগবো। এর ভিতরে আমার এক খালাতো বোনের সাথে আবার আমি সম্পর্ক করি। আমার খালাতো বোন আবার আমার খালো ছিল আবার গরিব। সে আবার মনে করেন এই যে 6 মাস বাড়িতে থাকে এবং 6 মাস মাজারে মাজারে থাকে। আচ্ছা, ওই আমার খালাতো ভাই আবার কষাই কাম করে, খালাতো ভাই 3 জন, বড়রাই কষাই কাম করে, কষাই কাম করে যে টাকা পয়সা পায়, গরু ছাড়ি মাড়ি আনে, ওই দিয়ে সংসার চলে। ঠিক আছে, তারপর মনে করেন আমার খালাতো বোনের সাথে আমার সাথে রিলেশন ছিল, সম্পর্ক ছিল। হ্যাঁ, খালাতো বোনকে আমি বিবাহ করবো। সম্পর্কটা কিভাবে হলো? সম্পর্কটা হলো কিভাবে, কিন্তু ছোটকাল থেকে আমার একটা সম্পর্ক, যখন আমি নানা বাড়ি যাইতাম তখন ওই খালাতো বোনের সাথে আমার সাথে সম্পর্ক ভালো ছিল। আচ্ছা, হ্যাঁ, মানে সম্পর্ক থাকার পরেও আপনি এই ধরনের মেয়েদের সঙ্গে জড়িয়েছেন? হ্যাঁ, তখন মানে মোবাইল তো ছিল না। আচ্ছা, তারপর ওই খালার বাসায় মনে করেন আমি বড় বড় রুই মাছের মাথা এবং মাছ এবং মানে অনেক ফল পাখি মানে নিয়ে খালার বাসায় উঠতাম, খালার বাসায় থাকতাম। এবং আমার বইনে আবার অনুযোগ করতো যে কি ব্যাপার, আমার ভাই আমার খালার বাসায় তো কিছু নিয়ে আমার বাসায় আয় না, ঠিক আছে, কারণটা কি? তারপর আমার খালা আবার মনে করেন বাসায় আবার কাজ করতো, ঠিক আছে, যত সংসার অভাব, তার হাজবেন্ড মাজারে মাজারে থাকে, গাঁজা খায়, ঠিক মতো রুজি মুজি করে না। আর আমার খালাতো ভাই তো কষাই চাকরি করে। তারপর ওই খালাতো বোন মনে করেন একা বাসায়। তারপর মনে করেন আমার খালাতো বোনের আমি কি খাবা তুমি,
আচ্ছা আমি হালিম খামো আর ফুচকা খাম। আমি আবার মনে করেন বিকেলে যে হালিম আর ফুচকা আনছি, ফুচকা এনে খাওয়াইয়া তারপর তার সাথে হয়েছে আমি মিলেমিশে পড়বো হবে। পাশের এক মহিলা এসে দরজা ধাক্কা মেরে দেয়, আমি সেই মহিলা কিছু বলে নাই। তারপর আমি আমার বোন আমার বিবাহ করাইবো আমার দেশে নিছে। দেশে নেওয়ার পরে আমার মামাতো বোনেরও আমি খুব পছন্দ করতাম, ঠিক আছে, পছন্দ করতাম। এখন আমার বোনে কইতেছে কি, মাই কইতেছে আমি বিয়ে করলাম, আমার মামাতো বোনের বিয়ে করবো, ঠিক আছে। আর আমার বাপ মায় আমার খালাতো বোন চেহারা হ্যান্ডসাম ছিল, ভালো ছিল, অনেক সুন্দর ছিল, ঠিক আছে। কিন্তু সে গার্মেন্টসের লাগে অনেক সুন্দর, গার্মেন্টসের লাগে সে গার্মেন্টসে চাকরি লেগে সে খারাপ হয়ে গেছে। তারপর মামাতো বোন আমার নানি অসুস্থ ছিল, তখন আমরা বাইরে বোনেরা খালারা সবাই দেশে গেছিলাম। তখন দেশে গেছি নানির দেখতে। তখন আর কি ওই যে আমার মায় আর আমার বাড়ির এক চাচায় আর মার আবার মনে করেন চাচতো ভাই, তারা আমার মামানির কাছে আবার প্রস্তাব নিয়ে গেছে আমাকে বিয়ে করাইবো, ঠিক আছে। তারপর আমার এই যে মামাতো বোন মাজারো যেটা আছে, আমি বিবাহ করবো ছোটটারে মাজারোটায় আমার আমার যে চাচতো ভাই সে প্রস্তাব নিয়ে গেছে, কয় আমার বোনের বিষয়ে যে প্রস্তাব নিয়ে আসবে আর এই জুতা দিয়ে পিটাম, এই কথা বলছে। তারপর আমার খালাতো বোন খুব খালাতো বোন তখন গেছিল, ঠিক আছে। খালাতো বোন আমার সাথে বিয়ে বনের জন্য অনেক পাগল ছিল, ঠিক আছে, কিন্তু আমার গার্জিয়ানরা রাজি ছিল না। আমার আম্মার মামাতো বোনটা আনার কারণটা ছিল কি, যখন আমার চাচায় যেহেতু 5টা বিয়ে করছে, জায়গা জমি কওলা দেয়, আমার বাপে কওলা দেয়, তখন আমার মামার আবার অনেক টাকা পয়সা ছিল। তখন ওই আমার মামারে দিয়ে 32 কাঠা জমিন আমার মায়ের রাখাইছে। ওকে, যে যেহেতু আমার বাইরে দিয়ে যদি আমি জমিনটা রাখাই, ভবিষ্যতে আমি উল্টাই পাল্টাই খাইতে পারবো এবং বাড়িতে আমি নিতে পারবো। যেহেতু অন্য জায়গায় যদি বিক্রি করে পালাই তাহলে আমি এটা পাবো না, ওকে, ঠিক আছে। যেহেতু আমি বাপের বাড়ি দিয়ে যদি কোনো জায়গা জমিন পাই, আমি উলট পালট করে চেঞ্জ করে খাবো। 32 কাঠা জমিন আবার রাখাইছে। এই মামাতো বোনটা যদি আমি এর কাছে বিয়ে করাইতে পারি তাহলে এই জমিনটা আর কি আমি পাবো আর কি, আমার মার ইচ্ছে ছিল, ঠিক আছে। তারপর আমার বোন জামাই আবার সে রাজমিস্ত্রি, তো আমার বোন জামাই আবার মনে করি একটু সরল সোজা আর কি। আর আমার বোন আবার একটু হ্যান্ডসাম, ওকে, চালাক। কিন্তু আমার বোন আবার আমার বোন জামাই তেমনটা বেশি পছন্দ করে না, ঠিক আছে। আমার বোন জামাই আবার মনে করেন এই যে দাস গ্রামের খ্যাত খোলাওয়ারের লোক আছে না, সেরকমের আর কি, দিনটা 24 ঘন্টা খাটতে পারবো, কিন্তু সরল সোজা আর কি, সরল টাইপের আর কি। তারপর আমার বোনাইরে বিদেশ পাঠাইবো, ওই বাড়িতে ভাড়া থাকে, ওই বাড়িতে এক মহিলার হাজবেন্ড বিদেশ থাকে, সেই হাজবেন্ডের নাকি লোক নেব। 3.5 লাখ টাকা ওমান গেছে। আমার বইনে মনে করেন 3.5 লাখ টাকা কোথায় পাইবো। তারপর আমার মায়ে কি করছে, যেহেতু যাই জিনিস আসলো বাড়ির সবার যাই জিনিস বন্ধক দিয়া 1.5 লাখ টাকা আনছে। 1.5 লাখ টাকা আইনা আর আমার এক ফুফাতো বোনের কাছ থেকে আরো 1 লাখ টাকা আনছে লোক নিতে, ঠিক আছে। যেহেতু বিদেশ যাইবো, বিদেশ গেলে টাকা দিতে পারবো আর কি, ঠিক আছে। এভাবে মিলে 3.5 লাখ টাকা আর কি জোগাড় করছি। জোগাড় করে আমার বোন জামাইরে বাইরে পাঠাইছি, ওমান পাঠাইছি। ওমান পাঠানোর পরে তারপর আমার বোন আবার এক লোক আবার মনে করেন বাওয়ানিতে চাকরি করে মিলে, ঠিক আছে। তার সাথে আবার একটু সম্পর্ক ছিল। আমার বোন জামাই আমার আবার ভাগ্নি ছিল 2টা। তারপর আমার বইনে ওই লোকটার সাথে সম্পর্ক করতো, বাসায় আইতো, ফল পাখি নিয়ে আইতো, অনেক কিছু নিয়ে আইতো, কথাবার্তা বলতো আমার বোনের সাথে। তারপর মনে করেন আমার বোন জামাই 4 মাস হয়ে গেছে কোনো টাকা পয়সা পাঠায় না, ওমান গেছে 4 মাস হয়ে গেছে। তারপর একদিন ফোন করছে, হঠাৎ করে বলে কি যে আমি বাংলাদেশে আইসে পড়ুন। আমার বোন এসে তুমি যদি বাংলাদেশে আও তাহলে তোমার মাইরে আলাম, জবাব করে ফেলাম। কে বলছে এটা? আমার বইনি। তোমার 3.5 লাখ টাকা দিয়ে পাঠাইছি, মানুষের ধার কর্জ করে টাকা দিয়ে পাঠাইছি, তুমি যদি বাংলাদেশে আও তাহলে তোমার জবাব করে ফেলাম আমি। কি করবো, এখানে কাজ নাই, কাম নাই, এখানে 4 মাস ধরে কাজ করছি, এখানে কাজ হ্যান্ড ওভারের আগে কন্ট্রাক্টরে টাকা নিয়ে পালাই গেছে গা। বোন যে আমি হাসা কয় না মিশে কয় সেটাও তো আমরা জানি না, ঠিক আছে। আমি আবার জিগেলাম একদিন, আবার হঠাৎ করে আমার বোন জামাই মনে করেন এই কথা মনে করেন বিদেশ 15 দিন আগে যেহেতু বলছে ফোন করিয়া, 15 দিন পরে হঠাৎ করে সে বাংলাদেশে এসে পড়ছে। আমার বোন জামাই হঠাৎ করে এসে বাসায় উঠে আমার বইনিহারা ভাগ্নিহার দিকে সবাই অবাক।
আমার বোন তো ফিটেই পড়ছে। 3.5 লাখ টাকা সবাইকে ধার করতে করে করে পাড়াইলাম, 4 মাস হলো কোনো টাকা পয়সা পাড়াই নাই। কারণ নাকি? আর যেহেতু সে বাংলাদেশে আইছে, আমরাও কোনো টাকা পয়সা পাড়াই নাই, সে বিমান ভাড়াটা পাইলো কোথায়? ঠিক আছে। তারপর আমরা প্রশ্ন করলাম যে আপনি বিমান ভাড়াটা কোথায় পাইলেন? সে বলছে আমার সাথে আরো 10 জন ছিল, 8 জন আইসে পড়ছে। এখানে ঘটনা হয়েছে, এক কন্ট্রাক্টর 50 জন 40 জন একটা সেকশনে দেয় আর কি, সিগনেচার দিয়া যে আমি এই কজন লোক দিলাম এই ডিপার্টমেন্টে, ঠিক আছে, কাম হ্যান্ড ওভার যখন হবে তখন পয়সা পাইবো। তারপর গাড়ি দিয়ে তাদেরকে নিয়ে যাইতো, তাদেরকে আবার দিয়ে যাইতো। তারপর হ্যান্ড ওভার কাজ যেহেতু কালকে হ্যান্ড ওভার হবে, আজকে মনে করেন ওই কন্ট্রাক্টর টাকা নিয়ে চলে যাইতো। কেন আসলে মহাখালী, কেন সে চলে গেছে উত্তরা, বাসা মোবাইল টোবাইল সব চেঞ্জ করে ফেলাইতো। ঠিক আছে। তারপর আচ্ছা আমি বললাম যে চেঞ্জ করে যত ফালাইছে মোবাইল টোবাইল টাকা পয়সা, কিন্তু আপনি বিমান ভাড়াটা কোথায় পাইলেন? আপনার তো বাংলাদেশের থেকে কোনো টাকা পাঠানো হয়নি। তারপর ওখানে একজন তাদেরকে কি জানি বলা হয়, মানে বাড়িওয়ালাদেরকে কি জানি বললো, নামটা আমার মনে নেই সঠিক, মানে তার হাতে পায়ে ধরে নাকি অনেক কান্দাকাটি করছে। আবার খাজুর গাছ আছে কিনা, সারা রাত খাজুর খাইছে, খাজুর খাইয়ে রয়েছে। তারপর নাকি ওই বাড়িওয়ালা আর কি মনে করেন টাকা পয়সা দিয়ে নাকি আমার বুনজামের আর কি বাংলাদেশে পাঠাইছে। আচ্ছা আচ্ছা যাই হোক, বুনজামের মনে করেন বাসা থেকে বাইর করে দিছে। এই পর্যায়ে বাসা থেকে বের করে দিল। হ্যাঁ, বাসা থেকে বের করে দিছে। তাই সে দেশের বাড়ি যাইয়া, তার বাড়িতে যাইয়া তার বাড়ির মাদর ভাইয়ের সাথে ব্যবসা বাণিজ্য করছে, গাছের কাম কাজ করছে। 6 মাস ধরে কোনো খবর নেই তার। আমার বোনও কোনো কথাবার্তা কয় না। একদিন আমাকে বাড়িতে আইছিল আমার মার কাছে সন্ধ্যার পরে, আমার ছোট ভাই আবার লাঠি দিয়ে পিটাইছি। ওহো, বুঝছেন? তুই এত টাকা দিনা করে পাঠাইছি, তোরে পিটাইস, পিটাই খেদাই দিস। তারপর আমার মায় পরে কয় থাক, জামাই এর জায়গা জমিন যা আছে মোটামুটি কলম ওলা দিয়ে কিছুটা দেনা ফেনা শোধ করছে আর কি। সে এখন কাজ কাম করে ঠিক মতোই। আর আমার বইনে আমার বিয়ে করাইবো এক লোক ছিল জাহাঙ্গীর করে নাম। সে মনে করেন যাত্রা বাইরে আরো মাছ দিত। তখন ওই জাহাঙ্গীরের সাথে আমার বোনের সাথে পরিচয় হয়েছে। তখন আমার বোন জামে কিন্তু ছিল বাহিরে। আচ্ছা, তারপর ওই জাহাঙ্গীর যাত্রা বাইরে যত মাছ দিতে আসতো আমার বোনের বাসায় আসতো, কিন্তু ওই জাহাঙ্গীর, কিন্তু জাহাঙ্গীর আমরা চিনতাম না। তারপরে জাহাঙ্গীরে বলে যে জাহাঙ্গীর ভাই, আমার বাইরে তো বিয়ে করামু, তো মাইয়া দেখেন। ওই মাইয়ার তো অভাব নাই, আমার শ্বশুর বাড়ি অনেক মাইয়া। তারপর আমার বোনে মাইয়া দেখতে গেছে, কিন্তু কই আমার বোনে যে মাইয়া দেখতে গেছে, কিন্তু মাইয়া দেখছে চাস্তো বোন, কিন্তু মাইয়া দেখছে একটা, আমার দিয়ে দিছে আর একটা। বুঝলেন কিভাবে? বুঝলাম কিভাবে সেটা আমি বলতে আসছি। জি। তারপর আমার বোনে বাড়িতে আসছে। তারপর আমার মায়ে বলে যে কি ব্যাপার, কেমন দেখলি মাইয়া? আমার আবার পছন্দ ছিল কি যে গোলগাল চেহারা, একটু লম্বা ছিল মাইয়া। ঠিক আছে, হয়তো সে কালো হোক আর যে ফর্সা হোক, যাই হোক, মানে একটু লম্বা ছিল, গোলগাল চেহারা, জি, মানে এটা আমার পছন্দ ছিল। কিন্তু মাইয়া মানে দেখছে একটা, আমার দিয়ে দিচ্ছে আর একটা। যাই হোক, আমাদের কথা ছিল আমাদেরকে 1.5 ভরি স্বর্ণ দেবো, খার্চ করে দেবো, 100 জন মানুষ খাওয়াইবো। ওকে, ঠিক আছে। তারা বলছে যে তারা আবার আমার দেখতে আইছে, আমার দেখা তারা তাদের পছন্দ হয়েছে, বলছে আমরা পরবর্তীতে জানাম। তারপর 2 দিন পরে জানাইছে যে হ্যাঁ আমরা রাজি। ঠিক আছে। তারপর এখন মনে করেন আমরা কেনাকাটা অনেক কিছু কইরা মানে আনলাম আর কি। ঠিক আছে, কেনাকাটা করার পরে তারপর মনে করেন আমরা 100 জন বরযাত্রী যাবো খাইতে, বউ উড়ে আনবো। ঠিক আছে। কলমা কামিন আবার আমাদের বাড়ির সামনে আবার মসজিদ আছে, ওখানেই হয়েছে। এখন আমার এক জামাই, মানে আমরা আমার ফুবুর মানে হাজবেন্ডের আমরা আবার জামাই বলি, আমরা আবার জামাই বলি, কেউ ফুবা বলে। তারপরে যেহেতু আমরা গাড়িতে যাইতে আছি, তখন আমার ওই জামাই বলে কি, ফেরদাউস কি ব্যাপার, মাইয়া কেমন দেখলি? কয় জামাই আমি তো মাইয়াই দেখিনি। কয় কি কস, মাইয়া দেওস নেই? মানে কয় মাইয়া দেখছি, এই মাইয়ের স্বাস্থ্য বোন দেখছি, এই মাইয়ের দেখিনি। এই মাইয়া বলে চরে গেছে বেড়াইতে, গেছি বরযাত্রী মাইয়া আমরা উড়াই। তারপর রাত করে আনছি, তখন তো দেশ গ্রামে কারেন্ট ছিল না, অন্ধকার ছিল, চেরাগের বাতি চালাইতাম। তারপর মনে করেন আমাদেরকে উজু মুজু করাইয়া আবার আমাদেরকে মহরমের দাবি দুবি আমার নানি আছে, এক ভাবি আছে, তারা ছাড়াইলো। তারপর ওই মেয়ের সাথে আমি সারা রাইতে, মানে আছে না যে একটা মানে মেয়ের পর অনেক জামাই অনেক মানে স্বামী স্ত্রী অনেক প্রশ্ন করে, তুমি কজনের সাথে প্রেম করছো, ভালোবাসা করছো, এগুলো জিজ্ঞেস করে নাকি? মানে ও জিজ্ঞেস করে না, আমিও জিজ্ঞেস করিনি। হ্যাঁ। তারপর আমার বাসর রাইতে আমার কথোপকথন হয়নি? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তারপর
বাসরে তো এখন সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি যে মেয়ে খাটো, চেহারার গঠন ভালো না। ওকে। তারপর আমি আমার বোনের কর্ম আমি খুন, এবং আমি একটা বড় একটা দাও লইছি। দাও লওয়ার পরে কারণ তারপর আমার ফুফাতো ভাই, আমাকে বাড়ির অনেক মানুষজন আমার ধরে অনেক দূরে নিয়ে গেছে। তারপর আমার ফুফাতো ভাই কই, দেখ আমি দেখ একদম টাইটেল পাস পাওলা না, আমি তো খাটো বউলের ঘর সংসার করি, যা হয়েছি এই নিয়ে সুখে শান্তিতে থাক। তারপর আমি 2 দিন পরে আমি ঢাকা এসে পড়ি, পালাইয়ে বের করিয়া। মানে সংসারই করবেন না আপনি? যত মাইয়া দেখছে একটা দিয়ে দিছে, আর একটা মন খারাপ আমার অপছন্দ। প্রতিটি অপরাধের পেছনে একটি কারণ থাকে, একটি উপযুক্ত কারণ থাকে। ঠিক উপযুক্ত ইন এ সেন্স আমি বলছি না যে অপরাধ করাটা উপযুক্ত, আমি বলছি যে শক্তিশালী একটা কারণ থাকে। আমরা আজকে যে গেস্টের জীবনের অপ্রিয় সত্য এখানে তুলে ধরছি, which is terribly dangerous, আমি অবশ্যই বলবো, কজ উনি ওনার লাইফের জায়গাটা থেকে যেই ধরনের ডাইভার্জেন্ট ফিজিক্যাল রিলেশনশিপের মধ্যে দিয়ে গেছে, সেটা হয়তো এই 2 ঘন্টায় স্টুডিওতে পরিপূর্ণ হয়ে উঠে আসবে না। বাট দেয়ার ইজ এ মেসেজ। সেই মেসেজটা কি আমি আপনাদেরকে শেষে বলবো। ওকে, বলুন। তারপর আমি ঢাকা পালাই এসে পড়ি। আইসে পরে আমি ঢাকা সদরঘাটে একটা তেলঘাট একটা জায়গা আছে, সদরঘাটের ওপর আমাদের বাড়ির পাশের এক লোক থাকে, সে ওদিকে চাকরি করে, আমার একটা বিরিয়ানির দোকানে চাকরি দেয়। আমি সেখানে বিরিয়ানি পাকাই, দৈনিক আমার 300 টাকা হাজিরা দেয়। ওই সন্ধ্যার পরে কেন বাবু বাজারে ব্রিজের গোড়ায় অনেক মেয়েরা থাকে, রাত 12টার পরে নৌকা দিয়ে, সেই মেয়েদের সাথে আমরা নৌকা দিয়া খারাপ কাজ করতে যাই। খারাপ কাজ করে টাকা পয়সা মানে সবই ভাঙিয়ে চুরিয়ে ফেলাই। বাড়িতে কোনো যোগাযোগ নাই, কোনো খোঁজ খবর নেই। তারপর ওই ছেলেটার আমি একদিন বিকেল বেলা ঘুরতে বাইরেছি, একটা মেয়ে মানে আর কি সামনে দিয়ে অনেক সামনে দিয়ে হাইটে যায়। তারপরে আমার ওই লোকটা কয় কি, বন্ধু ওই মেয়েটা 2 নাম্বার খারাপ কাজ করে। তারপর ওই মেয়েটা আলম মার্কেটের সামনে পরে, মানে এগুলোর দিকেই ঝোঁক থাকতো সবসময়, কোন মেয়েটা কি করে। পরে ও বলে, কি খবর ম্যাডাম, কি ভালো আছো? সেরেও বলে, হ্যাঁ হ্যাঁ, কি খবর ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ। পরে আমি ওর কি ঠান্ডা খাইবেন? হ্যাঁ আসেন। পরে 1 লিটার ঠান্ডা নিলাম, 3 জনে খাইলাম। খাওয়ার পরে সেরি বলে কি, আজকে বাসা থেকে বাইরে এসে পড়ছি, রাখবি আজকে সারা রাত বাসায় যাবো না। তারপর ও আমার বন্ধু আবার বলে কি, চলো আমরা ছবি দেখি। মেয়ে কয় চলেন ছবি দেখি। তারপর আমার প্ল্যান ছিল কি, যে আলম মার্কেটের ওখান থেকে নৌকা দিয়ে ওয়াজঘাট গেছি। ওয়াজঘাট যাইয়া আমার প্ল্যান ছিল চাঁদপুরের লজ ছাড়ে 10টায় অথবা 9টায় বা 8টায় লজ ছাড়ে, ওই চাঁদপুরের লজের বোর্ডিং ভাড়া করিয়া ওই মেয়েরে নিয়ে আমি বন্ধু মেয়েরে নিয়ে যাব, চাঁদপুর নামবো। চাঁদপুর নামবে এর ভিতরে আমরা 2 জনে মিলেমিশা করবো। ওইটা চাঁদপুর নামবে, আবার চাঁদপুর যে বরিশাল থেকে যে লস আছে রাত 12টা বাজে, ওই লসে চড়ে আমরা আবার ঢাকা আসবো, সদরঘাট আসবো। মানে আমার প্ল্যান ছিল এটা। তারপর নৌকা দিয়ে আলম মার্কেটের ওখান থেকে নৌকা দিয়ে, আমার কাছে একটা মোবাইল ছিল, দামি মোবাইল, আর আমার কাছে টাকা ছিল 1000-এর মতন। আমার বন্ধুর সাথে কোনো টাকা ছিল না। তারপরে মেয়েরে নিয়ে নৌকার ভিতরে ওয়াজঘাট উইটা, তারপরে মেয়েরে বলছি, তুমি কি বট খাবা? হ্যাঁ বট খামো। বট মানে ওই যে গাড়িতে বেঁচে যে বিক্রি করে। ওকে। হ্যাঁ বট। তারপর বট খাইতে আসি। তারপর মনে করেন মেয়েটা মানে এমন, মানে সে কাপড় চোপড় পরছে, মানে সব লোকে আর কি তাকাই থাকে, মানে এমন ডিস করছে। বট খাওয়ার পরে আমি আবার একটা সিগারেট জ্বালাইছি। সিগারেট জ্বালানোর পরে আমার প্ল্যান ছিল কি, টার্মিনালে যাইয়া চাঁদপুরের লঞ্চে চড়বো, যত টাকা আছে লগে। তারপর 2টা পোলায় কয় কি, তো করে বড় ভাই ডাকে এদিকে, আমার কলার 2টা নাম বাবু, ওয়াজঘাটের নেতা। যাই হোক, যাই দিয়ে বড় একটা গজারি লিয়ে বই রয়েছে ওই বাবু ভাই। কেন? মানে পিটাইব আর কি আমাদেরকে। আমাদের সঙ্গে কি আপনার আগে থেকে কোনো শত্রুতা ছিল? কোনো শত্রুতা না, কোনো পরিচয় না। পরিচয় চিনো না? না চিনিও না। তা আমার কয় থাকস কোথায়? আমি কই থাই শহীদনগর কদমতলি। এটা কি লাগে? আমি আবার কই আমার বউ লাগে। আর বউ যদি বউ কইছি, বউ না কই যদি অন্য কিছু কইতাম, হয়তো প্রেমিকা লাগে, বা আমরা এক জায়গায় বাসায় ভাড়া থাকি, বা খালাতো বোন লাগে, তাহলে মানে অন্যরকমের একটু হইতো। বউ কইছি কয়। তারপর আমার জিগায়, শরীর আবডালিনে জিগায়, তোর শ্বশুরের নাম কি? শরীর তো কইতে পারে না। শরীর লাগে তো আমার একদিনের সম্পর্ক। হ্যাঁ, এখন তারপর শরীরে আবার মনে করেন, ওরা আবার মনে করেন একটা চিপ একটা জায়গা আছে, মানে অনেক বেছে কাগজপাতি, কার্টন মাটন অনেক ভাঙ্গাচুরা গর্দা মর্দা বেছে টেছে, ওই শরীর ওরা নিয়ে ওরা আর কি 2 নম্বরে কাজ করতে আছে। আর বাবু ভাই এই গজারি নিয়ে বই রয়েছে, আরো একটা লোকে আবার তার সহযোগিতা আছে। হ্যাঁ, সে আবার কতক্ষণ পর পর আমার থাবড়ায়, আমার বন্ধুরে থাবড়ায়, ধরে মারে। তারপর কয়, তোর গার্জেন আছে কে কে? আমি কোনো গার্জেন গুর্জেন নাই, আমরা শহীদনগর চাকরি করি। কয় পরে তোর বিয়ে করতে হইব, তোর গার্জেন খবর দে, নাহলে 50,000 টাকা লাগবে, তোর পুলিশে ধরাই দেব।
বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে মেয়েরে। ওকে, মেয়ে কি বলে? মেয়ে তো মানে সে তো মানে চুপ করে, মেয়েরে তো মনে করে নিতেই লয়ে গেছে, মানে এদের একটা চিপা জায়গা আছে, হুম। চিপা জায়গা আর 2-3 জনে নিয়ে মানে তারা আর কি আনন্দ ফুর্তি করতেছে মেয়েরে নিয়ে, আমার আর বন্ধুর। তারপর এখন আমাদেরকে ছাড়বো না, অনেক মারধর করতে আছে, পিটাইতে আছে। তারপর আমার মোবাইলে আর কি আমার চেক করলো, চেক করার পরে টাকা পড়লো 1000 আর মোবাইল পাইলো একটা। আর আমার বন্ধুর কাছে কোনো টাকা পয়সা পাইনি, শুধু পাইছে একটা স্যামসং মোবাইল, মানে ওর কাছে টাকা পায় নাই দেখে ওর একটু বেশি পিটাইছে, ঠিক আছে। আর আমার কাছে 1000 টাকা পাইছে, তো টাকা টোকা পাইয়ে তারপর মনে করেন আমরা করে ছাইড়ে দিছি। তারপর দোকানে আইছি, দোকানে আইয়া ওই মহাজনের আবার মনে করেন ওই যে ওয়াজঘাট আবার মানে তার আবার বন্ধু বান্ধব আছে ওই ক্লাবের, ক্যারাম বোর্ড খেলায় না, আবার ভাগ্নে ভুগ্নে আছে, তার আবার একটু নেতা বেতা আছে, তো হ্যাঁ তাদেরকে এই জিনিসটা ঘটনাটা জানাইছি 2 দিন পর, সেদিন জানাইনি। ওকে, তারপর 2 দিন পরে ঘটনাটা আমার বন্ধু কইছে। 2 দিন পরে কইছো, তোর আগে কবি না? তারপরে সে মহাজন আমার করে আমারে নিয়ে আর আমার বন্ধুরে নিয়ে সে ওয়াজঘাট গেছে, তার ভাগ্নেরে দিয়া খবর করছে যে অমুক দিন একটা মেয়ের সাথে 2টা ছেলে মোবাইল রাখছে, টাকা রাখছে কেডাই। সেই খবর নিয়ে যে বাবু ভাই কয় মোবাইল তো আমরা বিচ্ছে বুচ্ছে খাইয়ে ফেলাইছি, টাকা পয়সা তো খাইয়ে ফেলাইছি, এখন তো নাই। যাই হোক, ওখান থেকে আবার বাড়ি গেছি, বাড়ি যাওয়ার এর ভিত্তিতে কিন্তু আমার বউর সাথে কোনো যোগাযোগ নেই, কোনো কথাবার্তা নেই। ওকে, যেহেতু আমার রাগ, আমার বউ আমার পছন্দ না অপছন্দ। তারপর আবার মনে করেন আমার বউ আবার মনে করেন চেহারা খারাপ হইলো কি, খাটো হইলো কি, মানে ঘরের সংসার কাম কাজ আর কি এদিক দিয়ে আর কি একটু ভালো করে, ঠিক আছে। এদিক দিয়ে আবার আমার মায়ের পছন্দ করে একটু ভালো, ঠিক আছে। তারপর মনে করেন আমি টাকা পয়সা ও দেশে পাঠাই না, আমার একটা দুঃখ। যাই হোক, আমার রাগ, টাকা পয়সা যাই কামাই সব ওই মনে করেন মেয়েদের পিছিয়ে মিলামিশা করি, বা এতে আবার তামুক পানি খাই ঠাই, মানে এইসব একটি করি, মানে টাকা পয়সা সবই মানে আর কি ভাঙ্গিয়ে জুড়ে ফেলাই, ওকে, কোনো আয় নেই, ঠিক আছে। যাই হোক, তারপর আবার মনে করেন হঠাৎ করে মানে সদরঘাটের ওখান থেকে আবার বাড়ি গেছি। বাড়ি যাইয়া ঘরে ঘুমাই না, হয়তো দেখা গেছে পাশের বাড়ি হয়তো বন্ধু বান্ধবের সাথে টাস খেলাই বা মানে আড্ডা আড্ডা মারি, বাসায় নেই করি না। তারপর আমার বোন জামাই এবার গেছিল বাড়ি, তারপর আমার মারিয়ে মুড়িয়ে পিটাই পুটে আই না, আমার বোর সাথে আবার ঘুমাইছি। তারপর বাড়ি 1 সপ্তাহ বেড়ানোর পরে তারপর আবার ঢাকা এসে আবার এই যে মহাখালী চাকরি নিই। কিসের চাকরি নেন? মহাখালী চাকরি নিই, হোটেলে চাকরি নিই। ওকে, বাবুর্চি চাকরি যে নেই, সে বাবুর্চি আবার তামুক খায়, সে আবার বাংলা মদ খায়, ঠিক আছে। আমার আবার মনে করেন এই যে কারণ বাজার, আপনাদের কারণ বাজার আসতাম কাঁচামাল নিতে, তখন আবার তার জন্য বাংলা মদ নিয়ে যাইতাম, তামুক নিয়ে যাইতাম, নিজেও খাইতাম, আমরাও খাইতাম, আরো কিছু ভাই বেড়াদার আছে, সবাই মিলে বাসে বসে দোকানের পিছনেই খাইতাম, আচ্ছা, ঠিক আছে। তার সাথে মানে আমার সাথে আর কি মহাজন মানে মানে বন্ধুত্ব মানে যেরকম এরকম আর কি, মানে মহাজন সে আর আমি যে কর্মচারী, মানে সে আমার এরকম দেখে না, আমি ওরকম দেখি না, মানে ফিরি আর কি। আর তার একটা মায়ের জামাই ছিল, সে আবার মনে করেন ছিল একটু মানে খারাপ পদের আর কি। আর মায়ের জামাই মনে করেন আমার সাথে কলস ছিল, কাকুলি বনানি নিয়ে মেয়েদের সাথে টাকা পয়সা মানে ইটি করে তারপর দুজনই করতাম। তারপর আমি বাড়ি গেছিলাম কোরবানিতে, বাড়িতে যাওয়ার পরে তারপর আবার কি আমার আসতে একটু দেরি হয়েছে। তারপর সে আবার একটা অন্য একটা বাবুর্চি রাখছে, বাবুর্চি রাখার পরে তারপর মহাজন উপায় কি, তাহলে তোমার একটা আমি ভালো ব্যবসা দিই, দেখো আমি বাঙ্গারি ব্যবসার থেকে আমি আজকে মহাজন হয়েছি। আবার আমি ওস্তাদ বানাইছি, সার্কিট বানাইছি বাঙ্গারি দোকান। আমি তাইলাম কি করবো, ওই বাঙ্গারির দোকানে নিয়ে গেছে একটা একটা কালকে গাড়ি দেবা, সে আবার 1000 টাকা দিছে। কারণ বাজার আইসা আমার তেঁতুল কিনে দিছে, চালটি কিনে দিছে, জলপি কিনে দিছে, আমরা কিনে দিছে। সে আবার রেল লাইনের সাইডে একটা বাসা লইয়ে দিছে, কিভাবে আচার বানাইতে হইবে সেই পদ্ধতিটা আমার দেখাই দিছে। ওকে, তার মানে আপনার একটা ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হলো, মানে ভালো দিকে যাওয়ার। হ্যাঁ, তারপর এই যে চালতের আচার ওচার বানাইতেছি, মহল্লায় বিক্রি করতে আসি, গরমের দিনে ভালোই চলতে আছে, বাঙ্গারি বঙ্গারি দিয়ে দিতে আসি, আবার নগদ পয়সা বেচতে আসি। তারপর আবার শীতের সিজন আইছিল, তখন একটু আচার ওচার কম চলে, তখন আবার ওই ব্যবসাটা ছেড়ে দিচ্ছি। তারপর আবার একটা তো হোটেলে চাকরি নিছি, চাকরি নেওয়ার পরে করাইলে আবার মনে করেন একটা বস্তিরে 3 জন আমরা বন্ধু বান্ধব ছিলাম স্টাফ, সারাদিন ডিউটি করতাম, সন্ধ্যার পরে রাতের যাই ঘুমাইতাম। হ্যাঁ, ঘুমাইতাম আমি, যেহেতু বাড়ি যাই না, বাড়িতে কোনো খোঁজ খবর নাই। ওই আমার বই আবার মনে করেন আমার ওয়াইফের আবার ড্যামরা নিয়ে আইছে, খবর দিয়া ড্যামরা নিয়ে আইছে। ওর বউ কি করবো আমরা জানি না, ওর বউ ওর লাগে থাও কি এই করবো সেই করবো, মানে এইসব কথা বলে। যেহেতু টাকা পয়সা আমি দেশে পাঠাই না, আমি বাজে ধরনের নেশা পানি করি, টাকা পয়সা সব ভাঙ্গে চুরিয়ে ফেলাই, সেই জন্য আমার বউ আর কি ঢাকা খবর দিয়ে নিয়ে আইছে। তারপর এই আমার মাজারু ভাই, আমার এই ছোট ভাই আবার আমার বউর আবার দিয়ে গেছে, আমার কাছে আবার দিয়ে গেছে বিকালে। এখন বিকালে যে দিয়ে গেছে, আমরা 3 জন থাকি ছেলেরা মেসে, কিন্তু সেখানে আমার ওয়াইফ থাকতে পারবে?
ওকে। করাইল বস্তিরে আমরা 3 জন বেসালা থাকি, আমরা বন্ধুরা। আমার বউরে বলতে আসি তুমি যাও, তোমার গাড়ি উড়াই দেই, তুমি আমার বোনের বাসায় যাও ডেমরা, যে আমি 1 সপ্তাহের ভিতরে আইতে আসি, ঠিক আছে, টাকা পয়সা পামো মহাজনের কাছে কিছু, তুমি যাও। না, সে যাইবো না, সে বাসায় থাকবো, আমার সাথে ঘুমাইবো। তারপর এখন কি করবো, তারে কোনো ব্যবস্থাই করতে পারতেছি না, পাঠাইতেই পারতেছি না। তারপরে এই আমার সাথে আমার এই বাসায় গেছে করাই। বাসা যাওয়ার পরে তখন সন্ধ্যা হয়েছে গোর। তখন মনে করেন আমি একটু লিফট নিতে আই, লিফটিনের কথা কই আইসা তারপর মনে করেন আমি বউরে ফালাই দিয়ে আমি পলাই গেছি গে। ওইখানে ফালাই রেখে আপনি পালিয়ে চলে গেলেন? পালাই গেছি বাসাবো। পালাই যাওয়ার পর আমার কাছেও মোবাইল নেই, কিন্তু আমার বোর কাছেও মোবাইল নেই, কিন্তু বোর কাছে নাম্বার আছে, ওর আবার খালাতো ভাই, ওর খালার নাম্বার আছে। তারপর মনে করেন আমার ওই বাড়ির পাশে আবার গৌরা করে নাম আসলো একজনের নাম, সে আবার একটু খারাপ ধরনের আসলো, অনেক নেশা পানি খাইতো, দেশে চুরি বাটপারি সিটারি করতো, রিক্সা চালাই, তার কাছে গেছি। তারপর ওই যে গৌরায় বলতে আছে যে কিরে কি কাজ করবি, তারপর আমি কই কি কাজ করবো, কয় তোর হোটেল মডেল দিয়ে, আমি কি না ভাই হোটেল মডেল করবো না, আমি রিক্সায় চালাম। তারপর এখন মনে করেন রিক্সা, আমি তো মনে করেন ওদিকে জায়গা সুন্দর করে চিনি না। তারপর আমি সকালবেলা রিক্সা নিয়ে বাইরেছি, 11টা-12টার দিকে আমি 450 না 500 টাকা ভাড়া মারছি। কিন্তু ভাড়া মারছি যে মানটা মুখ দিয়ে ওদিকে ঢুকে যে গেছি, কিন্তু আমি কদমতলে আইতে পারতেছি না, রোড চিনতে পারতেছি না। কিন্তু মানুষের বলতে তারপর আইসি। আইসার পর ওখানে গ্যারেজের এক মেকার ছিল এবং আমাদের দেশের অনেক দূরের এক ছেলে ছিল। তারা মনে করেন ওই রিক্সা দিনে চালাইতাম, রাত্রে কান্না দেখা গেছে ওই যে পাড়াতনে ঘুমাইতাম, গাঁজা মাজা অনেক কিছু খাইতাম, ঠিক আছে, খাওয়ার পরে ঘুমাইতাম, কেন পরের দিন যাইতাম না। তারপর মনে করেন আমার মা আবার নির্বাচনে দাঁড়াইবো, মেম্বারি নির্বাচনে দাঁড়াইবো। তারপর আমার মার সাথে কোনো তো কিন্তু যোগাযোগ নাই, যে আমি রিক্সা চালাইতেছি, গাড়ি চালাইতেছি, আমার মার সাথে আমার ওয়াইফের সাথে কোনো যোগাযোগ নাই। আমার ওয়াইফের যে আমি করাই যে ফালাই থুয়ে গেছি, আমার ওয়াইফে আবার মনে করেন ফোন কইরা তার খালাতো বাইরে আবার বাড্ডা থাকে, মধ্যম বাড্ডা, সেই মধ্যম বাড্ডা সেই খালাতো ভাই আইসে তারে করাইল থেকে নিয়ে গেছে। তারপর আমার মায়ের আবার আমি অনেক গালাগালি করলাম, তোমার নির্বাচনে যাওয়ার দরকার নেই, এত টাকা পয়সা ভাঙিয়ে যাওয়ার দরকার নাই, ঠিক আছে। তারপর আবার নির্বাচনে আমি যাবো, নির্বাচনে 1 সপ্তাহ আগে আমি যাবো। ওই যে গৌর ওই ছেলেটা ও যাইবো বাড়ি, আমিও যাবো বাড়ি। ওই ছেলেটা আবার এর আগে এক্সেল আছে না লোয়ার, ওইটা দিয়ে আবার একটা চাপাটি বানাইছে, বড় রান্দাও বানাইছে। ওই রান্দাও বানাইয়া কিন্তু আমার ব্যাগের মানে জামা কাপড়ের নিচে দিয়েছে সেটা আমি জানি না। রান্দা বানিয়েছে কেন? রান্দা বানাইছে এবার মনে করেন নেতা ছিল আর কি, দেশে আবার মনে করেন একটু খারাপ ধরনের ছিল। ও এটা বানিয়ে নিয়ে সে বাড়ি যাচ্ছে? হ্যাঁ, মানে আমার দেশে পাচার করাইবো আর কি, সেও যাইবো। আচ্ছা, ঠিক আছে, আমার ব্যাগের মধ্যে দিয়েছে, কিন্তু দেশে যে সেটা আমি জানি না। আর ওর আমার এক ভাগ্নে ছিল আবার ফুফাতো বোনের আবার ছেলে, সে আবার দেশে মোটরসাইকেল চালায়, সে আবার মামা আমার লেগে 10টা পোটলা লইয়া আইলে টাকা দিয়ে দিব। পোটলা মানে কি? গাঁজা? পোটলা মানে গাঁজা। মান্ডার থেকে আমি আবার মান্ডা গেছিলাম, মান্ডা যাইয়া 20 টাকা করে পোটলা বেছে, বুঝছেন। ওর লেগে লইছি 10টা, আমার লেগে লইছি 10টা, আর ওই গৌরা ওই ছেলেটার লেগে লইছি 10টা, মোট 30টা পোটলা লইছি। 30টা পোটলা আপনার ব্যাগের মধ্যে, একই সাথে চাপাতি? 30টা পোটলা, একটা চাপাটি, 30টা পোটলা 10টা করে মানে সিগারেট প্যাকেটে ভইরা, তারপর আমি কাপড় চুপুরের মানে নিচে লইছি আর কি। তারপর আমি আবার একটা পোটলারে ভাঙ্গা আবার ওই যে ছাদে যাইয়া বইরা মানে লঞ্চে যে আর কি খামো আর কি, ওই চান্সি ওই আবার আমার জামা কাপড়ের ভিতরে চাপাটিটা দিয়ে দিস। তারপর আমার বলতেছে কি তুই আগে যাইয়ে সিট ল, তারপর আমি আইতেছি, আমি এক জায়গায় যাইতেছি, আমার এক বন্ধুর কাছে দেখা করি, ওর কাছ থেকে 1000 টাকা নেবো, তুই আগে যাই সিট ল লঞ্চে। তারপর আমার কাছে টাকা আসলো 500। আমার মায়ের কইছে মা আমি বাড়ি যাবো না, আমার কাছে তো টাকা নাই, মা আমি কি করবো। তাহলে তোর ফুফাতো ভাই দয়াগঞ্জ থাকে, কাপড়ের ব্যবসা করে, সিট কাপড় বেচে ফুটপাতে, তার কাছে আব্দুর রব কাছ থেকে 1000 টাকা তুই আবার কালে নিয়ে এসে আমি ফোন করে কইতেছি। তারপর আমি মনে করেন বাসাবো কদমতলির থেকে রিক্সা চড়ি, যে বৌদ্ধ মন্দির নামো, বৌদ্ধ মন্দির থেকে তুরাগে আমি সাদা বাস নামিয়া আমি দয়াগঞ্জ ওখান থেকে সদরঘাট যাবো, আমার টার্গেট ছিল এটা। তারপর আমি কি করছি, কদমতলির থেকে রিক্সায় বৌদ্ধ মন্দির গেছি, দেখি তুরাগ গাড়ি নাই। তারপর রিক্সাওয়ালার কই মামা তুমি ডাইরেক্ট সাদাবাদ যাও। তারপর মানিকনগর তখন কিন্তু বিশ্বকাপের খেলা চলে, মানে প্রশাসন হেভি অনেক করা। আচ্ছা, তখন মানিকনগর ওখানে মোবিল কোর্ট, আমার রিক্সাটা সিঙ্গেল দিল, রিক্সাওয়ালা বামে চাপাইলো, চাপানোর পরে আমার মানি ব্যাগ ছিল আর একটা সিগারেট প্যাকেট ছিল, সিগারেট প্যাকেটের ভিতরে 2টা মানে স্টিক ভরা ছিল আর কি, মানে গাঁজা ভরা ছিল আর কি, যে আমি লঞ্চে বইয়া খামো আর কি। তারপর সেই স্টিক 2টা দেখে তারপর পরে যে পুলিশে বলে কি মামা তুমি গাড়িতে ওঠো। দেখেন স্যার আমি নিজে একটু খাওয়ানোর জন্য লইছি,
দেশে যাইতে আছি তো স্যার। কয় না তুমি গাড়িতে উঠো। পরে গাড়িতে বইলাম, বসার পরে আর একটা রিক্সা সিঙ্গেল দিছে। সেই ছেলেটার বাড়ি ছিল নেত্রকোনা, ও থাকে গাউসিয়া। শপিং ব্যাগে ওর আবার অনেকটি গাঁজা পাইছে, কমপক্ষে আধা কেজির মতন হইব। ওর আবার গাড়িতে উঠেছে। তারপর আর একটা রিক্সা সিঙ্গেল দিল, 3 বন্ধু। ওরা আবার বন্ধুর বিয়ে খাইতে যাবো ময়মনসিং। সায়দ আবার সবাই টিকিট কেটে গেছে গো। ওরা 3 বন্ধু আবার বড় ভোটকা না কেরু না কির বোতল মানে ব্যাগে করে নিয়ে যাইতে আসে। ওদেরকে আবার উড়াইছে গাড়িতে। ওদের এই বোতল পাইছে। তারপর ওই অগর আবার 3000 টাকা দিয়ে সারাই নিয়ে গেছে ওর বন্ধুরা। আর ওই যে নেত্রকোনার ওই ছেলেটা আর আমি। তারপর ড্রাইভার বলতে আছে, তোর কেউ আত্মীয় স্বজন আছে? তুই থাউস কই? আমি তাই বাসাবো কদমতলি দারোগার বাড়ি। তাইলে তোর 2000 টাকা দিলে তোর সারা হইব, নাহলে সারা হইব না। আমি দেখেন আমার কাছে 500 টাকা আছে, আর আমার কাছে টাকা নাই, মোবাইলটা আছে। তারপর আর একজন পুলিশে বলে কি, তোর ব্যাগের মধ্যে কি আছে দেই তো। আমি ব্যাগের মধ্যে জামা কাপড়। পরে ব্যাগের মধ্যে ওই যে ব্যাগ কাপড় চোপড় উড়ে দেয় ওই চাপাটি, আর দেয় যে ওই যে সিগারেট প্যাকেটের মধ্যে ওই যে তামুক আর কি। তারপর এই আমার মার শুরু করলো, অনেক মার মারলো আমার ওকে। গাড়ির ভিতরে। তারপরে পুলিশে আমার কে অনেক থাপড়াইছে, অনেক মারছে। মারার পরে তারপরে ওই যে লোকটা যে চাপাটি আমার বইরে দিয়েছে, ওই লোকটার আমি মোবাইলে অনেক বকাবকি করছি, মানে অনেক খারাপ ধরনের বকাবকি করছি। আমি কইছি এই মুহূর্তে যেভাবে হোক আমার ছাড়াই নেই, ঠিক আছে? আমার মায়ের মেম্বারিতে নির্বাচন করবো, দাঁড়াইবো, ঠিক আছে? আমার দেশে যাইতে হবে যেভাবে হোক। কয় দোস্ত এখন যাওন যাইবো না, এখন গেলে সমস্যা হবে, আমার শুদ্ধা গ্রেপ্তার করবো, মানে এইসব কথা আর কি বলে। এরপর ওই মোবাইল বন্ধ করে ফেলাইছি। ওকে। তারপর কি করবে এখন, তাদের ওই যারা আমাদের পুলিশে যে আমারে গ্রেপ্তার করছে তাদেরও ডিউটির সময় শেষ। তারপর ওই যে ছেলেটা নেত্রকোনা বাড়ি গাউসিয়া থাকে, ওর কাছেও গাঁজা পাইছে শপিং ব্যাগে অনেক। ওরে আর আমারে যাত্রাবাড়ি থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে যাওয়ার পরে ওসির কাছে নিছে। এক পুলিশে বলে কি, ওসির হাত পাও ধরবি তাহলে তোরে ছাড়িয়ে দেবো মনে হয়। তারপরে সেই রিকোভারি মানে সবকিছু ওসির সামনে রাখছে দারোগায়, ঠিক আছে? ওসি ওই যে রুলের বাই করিয়া পরে এইভাবে সিগারেটের মতন কয়েক এদিকে এইভাবে খাস। পরে কই না স্যার, এটা ভাঙ্গিয়া তারপরে সিগারেটের মধ্যে ভরে খাই। পরে আমি হাতে পায়ে ধরলাম ওসির। ওসি কয় না, পরে দারোগার কয় মামলা দিয়ে দেন। পরে দারোগা কয় তুমি থাকো কোথায়? আমি থাকি বাসাবো কদমতলি দারোগার বাড়ি। তোমার বাড়ি? আমি বরিশাল পটুয়াখালী। এগুলো আমার মোবাইলটা নিয়ে গেছে। মোবাইলটা নিয়ে যাওয়ার পরে দারোগা মোবাইলটা নিয়ে গেছে। মোবাইলটা নিয়ে যাওয়ার পরে আমার কাছে 500 টাকা ছিল না, এই 500 টাকা আমার বেল ছিল। বেলটা সেন্টুরি 14 শিকারির ভিতরে ঢুকাইছে আমারে আর ওই ছেলেটারে ঢুকাইছে। আমার সাথে যে ছেলেটা গ্রেপ্তার হয়েছে নেত্রকোনার, ওটার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নেই আর কি। তারপর যে 14 শিকারির ভিতরে সেন্টুরি ঢুকাইছে, বেল বল খুললা আমার আবার ব্যাগ ছিল, কাপড় চোপড় খাতা ছিল, ঠিক আছে? জামা কাপড় ছিল, ব্যাগ লই আমি ঢুকছি। আর আমার বেলটা খুললে রাখছে সেন্টুরি। তারপর ভিতরে আবার দেখি এক হিরুনছি, মানে হিরুনছি নাকি মানে যাত্রাবাড়ি নাকি রিক্সা দেখ মেয়ে যায়, মেয়ে নাকি চেন টান দিয়ে গিল্লে খাইয়ে ফেলাইছে, ঠিক আছে? খাইয়ে ফেলাইছে। আর পুলিশে ওরা ওই থানা আর কি আটকে রাখছে, কতক্ষণ পর পর আর কি পিডাই, ঠিক আছে? আজ্ঞে মুহূর্তে একবার ছড়াই ফড়াই ফেলাইছে, ঠিক আছে? একবার মানে বিচ্ছিন্ন লাগে আর কি আমার কাছে, মানে চিল্লি আউ। এর আগে তো আপনি কখনো থানায় যাননি? না, যাইনি। কেউ মানে ঠিক আছে, যাই হোক। সকাল 9টা বাজে গারদ ঘরের থেকে মানে গাড়ি এসে আমাদেরকে গারদ ঘরে পাঠাইবো, হ্যান্ডকাপ লাগাই গারদ ঘরে পাঠাইছে। কারণ আমি তো মানে গ্রেপ্তার হয়েছে একমাত্র ওই যে গৌরা যে ছেলেটা চাপাটি দিচ্ছে সেই ছেলেটা জানে, এছাড়া আমি আর কাউরে জানাইনি। তারপর গারদ ঘরে পাঠাইছে। গারদ ঘরে তো মনে করেন আমার উকিল টুকিল কোনো গার্জিয়ানে ধরে নাই বা জানে না, ঠিক আছে? আমার তো কেউ নাই, কেউ আসবে না। তারপর মনে করেন গারদ ঘরে অন্য সব আসামিরা আছে, তারা চিড়ে আনে মুড়ি বা অন্য কিছু তার গার্জিয়ানরা দিয়ে যায়, তাদের সাথে আর কি সহযোগিতা করে আর কি খাই। খাওয়ার পরে বিকাল বেলা মানে কেন্দ্রীয় কারাগারে আর কি ট্রান্সফার করে পাঠাইতেছে। কেন্দ্রীয় কারাগারে পাঠাইতেছে, চেক টেক করাইতেছে। চেক টেক কইরা আমার মানি ব্যাগ ছিল, মানি ব্যাগ ফালাই দিছে। একটা খাতা ছিল, খাতাটাও ফালাই দিছে। ব্যাগের মধ্যে মানে কিছু কাপড় চোপড় দিয়েছে। আর আমার কাছে যে টাকাটা ছিল সেই টাকাটা আবার একটা পিজির মাধ্যমে আমি আর কি জমা দিয়েছি একটা অফিসে, যে তোমার নাম কি, তোমার ওয়াইফের নাম কি, তোমার বাবার নাম কি। এই টাকাটা আবার আমার পরে আবার একটা কার্ড যাইব, কার্ড। এই টাকাটা কার্ডের মাধ্যমে আমি আবার একটা ক্যান্টিন আছে, এই ক্যান্টিনের মাধ্যমে আমি যে কোনো জিনিস আবার কিনে খাইতে পারবো। তারপর কেন্দ্রীয় কারাগারে পাঠাইছে। পাঠানোর পরে প্রথম দিন আমার আমদানি করে রাখছে। রাখার পরে আরো এক আসামি আছে, সে মার্ডার করছে 7টা না 10টা। সে এখন ওখানে গডফাদার মানে বড় ভাই আর কি। সে মানে সবাই বুঝাইতে আছে আমদানির ঘরের সেই দায়িত্ব আর কি। তারপরে যে বড় একটা মানে হান্ডির সসম্যানে আর কি 5 জনের খিচুড়ি দিল। এই খিচুড়ি খাইলাম। খাওয়ার পরে সে অনেক বুঝাইছে।
বোঝানোর পরে আমি এই করছিলাম, এই ছিলাম, এরকম এরকম হইছি, এই সেই মানে এইসব কথা সে বলছে। বলার পরে তখন ঘুমাইছি। ঘুমানোর পরে সকালবেলা ফজরের সময় ডাইকে মিয়া সাহেব উড়াইছে। মানে তাদেরকে বলা হয় মিয়া সাহেব এবং সুবেদাও বলা হয়, যারা ওখানে জেলখানায় চাকরি করে তাদেরকে সুবেদা এবং মিয়া সাহেব বলা হয়। জি। ঠিক আছে, তাদের সাথে কোনো অর্থ থাকে না এবং রাইফেল থাকে, মানে এই থাকে, মানে আর কি ব্যাট থাকে, ব্যাট মোটা মোটা লাঠি থাকে আর কি। তারপর ভোরে উঠে ফাইল করলো। ফাইল গোনার পরে তারপর মনে করেন কেউ শরীরে স্পট আছে কিনা এটা মানে ছবি তুলে, এবং কেউ চুল বড় থাকলে চুল কাটে। চুল কাটে বিকেল বেলা মানে ওয়ার্ডে পাড়ায়, ওয়ার্ডের নাম আছে মনিহার আছে, পদ্মা আছে, যমুনা আছে, সুরমা আছে, 7 ছেলে আছে, 4 ছেলে আছে, মানে একটা ছেলের নাম আছে আর কি। মানে মনিহার এবং পদ্মা মানে এইসব মানে আর কি নর্মালের ভিতরে আর কি দেয়। আর যমুনা সুরমা মানে যারা হয়তো রাইটার আছে, ইনচার্জ আছে, মানে এদেরকে বলা হয় যে 1 কার্টুন ব্যঞ্জন সিগারেট দিতে হইব, 1 কার্টুন গুলিপ সিগারেট দিতে হইব, তাইলে মেঘনায় পাড়ামু বা যমুনায় পাড়ামু। কিন্তু আমার কাছে তো ওরকম সমাপ্ত নাই, বুঝছেন? ঠিক আছে, তারপর আমার মনে হয় তিনি আমাদের 5 জন পাঠাইলো। ওই সময়টাতে আপনার পরিবার থেকে কেউ যোগাযোগ করছিল আপনার সাথে? জি না, আমার পরিবার নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল তখন। আমার মায়ের নির্বাচনে দাঁড়াইছে। তারপরে এখন তো আমি নতুন, আমার ফাইলে ঘুমান লাগবো। একজনের মাথা, একজনের কান দিয়ে আর একজনের কান দিয়ে ঘুমাইতে হইব ফাইলে। মানে 2 সাইডে সিটের লোক ঘুমাইবো, মাঝখানে যে জায়গাটুকু থাকবো সেটা ফাইলে আমার ঘুমান লাগবে। হ্যাঁ, হিট করে জায়গা লওয়া লাগবো। আপনার পাও আমি নিমু কান্দে, আমার পাও আপনি নেবেন কান্দে। ডাইনেও ঘুরতে পারবেন না, আপনি বামেও ঘুরতে পারবেন, ওই সোজা হয়ে ঘুমাইতে হইব। ওদেরকে না রাত্রে পেশাব করতে গেছে না, দেখবেন আপনার জায়গা নেই। ঠিক আছে, সারা রাত বসে থাকা লাগবে। তারপর মনে করেন আমার কাজ ছিল কি, সকালবেলা আমি ঘুমের টুইটে ওই যে পানির বোতলটি পুরাইতাম, আর ওই যে লাঞ্চের সময় ডাল নিতাম সিরিয়ালে। আর একজন আবার মনে করেন ভাত নিত সিরিয়ালে, আর একজন আবার সবজি নিত। ঠিক আছে, আর ওই যে ওখানে আবার যে বা সংসার আবার যে বড় ভাই ছিল, আর আবার হাত পা একটু টেপা লাগতো, ই করা লাগতো। ঠিক আছে, তারপর ওই মনে করেন 2 দিন পরে আমার ওই পিজির কার্ডের মাধ্যমে ওই টাকাটা আর কি চলে গেছে আর কি আমার নামে আর কি। তারপর ওই পিজির ওই টাকাটা দিয়ে ওরা আলু সেদ্ধ আনে ক্যান্টিনের থেকে, চাপাতি আনে এবং বিরিয়ানি এইসব আনে আর কি, খাওয়া দাওয়া করে আর কি। ঠিক আছে, তারপর খাওয়া দাওয়া করে 1 সপ্তাহের ভিতরে আর কি খাওয়া দাওয়ার টাকা পয়সা আমার শেষ। যাই হোক, তারপর মনে করেন আমার নির্বাচনে আমার মা ফার্স্ট হয়েছে। তখন ওই আমার ওয়াইফে বউ ওই নির্বাচনের সময় অনেক সহযোগিতা করছে, চাচও খাওয়াইছে মানুষের, মুড়ি টুড়ি অনেক বুঝাইছি করছে। মানে আমার বুইনের এবং আমার মার একটা মানে মহব্বত হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক আমার মায়ের নির্বাচনে ফার্স্ট হয়েছে, মেম্বারের নির্বাচনে। তারপর মনে করেন আমার ফুফাতো ভাই আর আমার বুইনে ওই যে ছেলেটা রান্দাও লয়ে যে আমি ধরা খাইছি, ওই ছেলেটা মনে করেন দেশে যে বলছে। বলার পরে আমার ফুফাতো ভাই আমার বুইনে, যত আমি মানিকনগর ধরা খাইছি, তাই মানিকনগর জেল, মানিকনগর আন্ডারটা তো যাত্রাবাড়ির থানার ভিতরে পড়ছে নাকি। আমার ফুফাতো ভাই আর আমার বুইনে যাত্রাবাড়ি থানায় খবর লইয়া আমার নামে মামলা বাপের নামে এরকম আছে কিনা, পরে পুলিশ প্রশাসন বলে যে হ্যাঁ আছে। তারপর আমার ওই যে ফুফাতো ভাইয়ের বন্ধু আবার একজন উকিল আমাদের পাশের গ্রামের, তারপর আমার 26,000 টাকা জামিনে বাই করে। তারপর আমি দেশে যাইয়া ঘুরে ফিরে আমার বোন জামের সাথে রাজমিস্ত্রি কাজ করি। তারপর মাঝখান দিয়ে বৃষ্টি বাদল কাজ ছিল না। তারপর মনে করেন লেগুনা গাড়ি আছে রানীমহল থেকে যাত্রাবাড়ি চলে, সেই গাড়িতে আমি হেল্পারি ডিউটি করি। হেল্পারি ডিউটি করে বোনের বাসায় রাত্রে ভাত খাই, মেসে থাকি। তখন আবার মনে করেন রাত্রে একদিন রাইতে 11টা-12টা বাজাইছি, আবার তখন আবার মদ খাইছি, গাঁজা খাইছি, অনেক কিছু খাইয়ে ঘুমাইছি। সকালবেলা মানে নেশা মেশা আর কি কাটে নাই, মানে চুই আর কি গোলা গোলা দেখি আর কি। ঠিক আছে, ফজরের সময় গেছি যে আমার যাই গাড়ি ধরতে হইব, টয়লেট বাথরুম কোনো কিছু করে বাইরে নিয়ে যে রাস্তায় যাই, মসজিদে যাই আমি করবো। ঠিক আছে, এই প্ল্যানটা ছিল আমার আর কি। তারপর ওই যে কিছু গাড়ি ওখানে ওয়াশা রোডের, এই যে মির্দাবাড়ির থেকে যে ওয়াশা রোডে ঢাকা সিটিতে পানিটা যা আসে, ওটা তো ডেমরার ওখান থেকে আসে। এই ওয়াশার ওখান দিয়ে আবার ওয়াল আছে, এই ওয়ালের ওখান দিয়ে আবার সাইডে দিয়ে কামারপুটির ওখান দিয়ে আবার আরএমপি গাড়ি আছে। রানীমহল থেকে গুলিস্তান চলো ওই গাড়ি। সকালবেলা আবার রাত্রে গাড়ি ওই সিরিয়াল আবার রাখে ওখান দিয়ে। সকালবেলা গার্মেন্টসের মেয়েদেরকে কাজপুর আবার খেপটানে। হ্যাঁ, আমি আবার বাম সাইডে ওয়ালের লোক দিয়ে যাইতে আছি, 2 জন লোক আমার সামনে দিয়ে গেছে। ওই হেল্পারে কি করছে, গাড়ি ঘুরাইতে আছে, ওই লুকিং গ্লাস, সামনের যে লুকিং গ্লাসটা যেখানে থাকে না, সেটা ওয়ালের সাথে আমার পেট মানে বাইজা পিছনে আমার মানে আমার চাপ দিছে, চাপ দিয়ে মানে আর আমার ফালাই দিছে। আমি যেরকম হাত দিয়ে ইশারা দিতে আছি, সে আমার দেখতেছে না। চাপ দিয়ে ফালানোর পর আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে পিছনের হাড্ডিটা আমার ভাঙিয়ে গেছে, এই হাড্ডিটা কোনো অপারেশন হয় না। ঠিক আছে, আর আমার যখন পেশাব আর বাথরুম করে আমি যত বাইরেই নেই, তারপর আমি
তখন একটু হ্যান্ডসাম ভাবে চলতাম, খারাপ পোলাপানের সাথে চলাফেরা করতাম, টাকা পয়সা ভাঙতাম। তারপরে এই যে হেল্পাররা আমার আমি পেশাব করবো, পরে হেল্পাররা নামে আমার এক আবডালে নিয়ে গেছে মাঠে, আমি পেশাব করবো। তখন আমার লিঙ্গ দিয়ে ব্লাড পড়ে। তারপর অত সকালবেলা তো মানুষজন রোডে নাই, ঠিক আছে। তারপরে এক লোক, দুই তিন লোক মানে করে মিলে যাইবো ডিউটিতে, পরে ওই যে হেল্পারকে বলে কি, এই লোকটারে যেভাবে মেডিকেলে নিয়ে যাও চালু করিয়া। তারপর আমার উড়াইছে, গাড়িতে উড়াইয়া বেলাট পড়িয়া আমার প্যান্ট পুরো ভাসিয়ে যাইতে আছে। ওরা খ্যাপ মারতে 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 বাবার মনে করেন যাত্রা করে পাম্পেতে তেল নিছে এবার, কিন্তু বেলাট পুরে সব আমার ভাসিয়ে যাইতে আছে, ঠিক আছে। তারপর মনে করেন গুলিস্তান স্থানে ভাই চলেন নাস্তা খেতে চলেন। আমি কই ভাই আমি নাস্তা খাবো না, অনেক কান্দাকারি করতেছে, আমার যে বাবু আমার ঢাকা আমার মেডিকেলে নেন, ঠিক আছে। ওরা কি আছে নাস্তা খাওয়ার কথা কইয়া হেল্পার আর ড্রাইভার পালাই গেছে আমার ফালাইতে, গাড়িতে ফালাইতে গেছে। আমি কান্নাকাটি করতে আছে, আমার বিলাট পড়তে আছে, অনেক মানুষজন জমে গেছে গুলিস্তান। পরে ওই মালিকেরই দুই ড্রাইভার, তারা আবার থাকে চনপাড়া। এই দুই ড্রাইভার আমার কি করছে, রিক্সা দিয়ে ঢাকা মেডিকেল নিয়ে এসে, ঢাকা মেডিকেল নিয়ে গাড়িতে শোয়া সিস্টারে জিজ্ঞেস করতে আছে যে আপনি অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে। আমি বলছি যে ম্যাডাম এইভাবে হয়েছে। তারা আমার সেলাইন দিয়েছে, সেলাইন দেওয়ার পরে তারপর আমার বলতেছে যেটা অপারেশন করা লাগবে। অ্যাক্সিডেন্টে যে হয়েছে আমার বোনও জানে না, আমার বোনাই জানে, আমার আত্মীয় স্বজন কেউ জানে না। তারপর অপারেশনের রুমের ওখানে গাড়ি দিয়ে আমার শোয় নিয়ে গেছে। এখন অপারেশনের ওখানে তো কিছু টাকা পয়সা লাগবে, কারণ সরকারি মেডিকেলে তো মাগনা ফ্রি করে না, একটু খরচাপাতি আছে না, কাগজপাতি টাকা পয়সা লাগবে। তারপর মনে করেন একটা লোকে কয় কি, ওই ড্রাইভার দুইটার একটা এবার কয় কি আমি মহাজনের থেকে কিছু টাকা পয়সা আনি। ওই লোক যে গেছে 1 ঘন্টা ধরে কোনো খবর নেই, আমার বিলাট পুরে পুরো ভাসিয়ে যাইতেছে। তারপর আর একটা লোক আমার সাথে ছিল, ওই লোকটা কয় কি ব্যাপার, ও আয়ন হইতেছে না, দেখে লই দি। ওই লোক মনে করেন আমার ফালাইতে ভাগিয়ে গেছে গা। ওহো, দুজন ভাগিয়ে গেছে আমার ফালাইতে, গাড়ি যে অপারেশনের রুমের সামনে ভাগিয়ে, আমার অপারেশনের রুমে ধুইয়া সামনে টলি গাড়ি আছে না শোয়াই নেই, ওখানে আমার ফালাইতে গেছে। অপারেশনের রুমের সামনে ফালাইতে দুজন ড্রাইভার চলে গেছে গা। এখন তো আমি যে অ্যাক্সিডেন্ট ওই অপারেশন করা লাগবে, আমার গার্জিয়ান কেউ জানে না। তারপর মেডিকেলের অন্য সব লোকজন আছে না, তাদের আত্মীয় স্বজন দেখতে আসে। তাদেরকে বলি যে ভাই আমি তো অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার আত্মীয় স্বজন তো কেউ জানে না, আমার মান নাম্বার একটা ফোন দেন। তারপর তারা ফোন দিয়েছে, আমার মান নাম্বার বন্ধ। তারপর আবার ওখানে আবার কিছু লোক আছে যে এক্সের কাগজ কগজে যে ঢাকা মেডিকেলে যে চাকরি করে, তারা ডিপার্টমেন্টে কাগজপাতি তাড়াতাড়ি করিয়ে এনে দেয়, 20 টাকা 10 টাকা দিলে তারা মানে চালু করে আর কি করিয়ে এনে দেয়। তাদেরকে একজনকে বলছি। তারপর আমার বোনের নাম্বারে ফোন দিয়েছে। তারপর আমার বোনে কি করছে, আমার বোনে আমার ভাই মানে 1 ঘন্টার ভিতরে চলে আসে পড়ছে ঢাকা মেডিকেল। লাইসে এক্স রুমে ঢুকাইছে, আমার 4 ঘন্টা পরে বাই করছে। মানে আমার বইনে আর আমার মাজারও ভাই মানে টেনশনে পুরো মানে অবাক হয়ে গেছে, কি ব্যাপার না আমার বাইরে মারিয়ে এলাই না কি করে, ঠিক আছে। 4 ঘন্টা হয়ে গেল, এখন অপারেশন শেষ হয় না। 4 ঘন্টা পরে বাই করে আমার ছিটে দিয়েছে। ছিটে দেওয়ার পরে একটা মানে একটা নল দিয়ে যাইতো পেশাব, আর একটা দিয়ে যাইতো ব্লাড, মানে ছিটে দিয়ে দিল। ছিটে দেওয়ার পরে 3 দিন পরে আমার নাম কেটে দিয়েছে। তখন আমার দেশে ট্যাক্সি ক্যাব দিয়ে সদরঘাট নিয়ে গেছে। সদরঘাট নিয়ে ট্যাক্সি ক্যাবের থেকে নিয়ে তারপর লঞ্চে শোয়াই নিয়েছে। লঞ্চে শোয়ানোর পরে তারপর ভ্যান গাড়ি দিয়ে আমার দেশে নিয়ে গেছে। তখন আমার পেশাব যাইতো আমার ইতে মানে পাইবে যাইতো আর কি। আর 21 দিন পর পর ওই জিনিসটা বেটার আপনারা, আমি জানি না মানে যারা শুনছেন আজকের এই জিবিএসবি কিভাবে ভাববেন জানি না, একটা কথা আছে যে প্রকৃতির একটা জাস্টিস, ইটস কল ন্যাচারাল জাস্টিস। যদি রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে দেখেন দ্যাটস আ ডিফারেন্ট থিং। সেটা তো অবশ্যই একটা বিচার অবশ্যই আছে। যদি ন্যাচারাল শুধুমাত্র যারা ঈশ্বর বিশ্বাস করেন না কিন্তু প্রকৃতি বিশ্বাস করেন, সেই জায়গাটা থেকে যদি দেখেন সেটারও একটা জাস্টিস আছে। তো চিন্তা করে দেখুন, ওর লাইফের আগাগোড়া ফল্ট কিন্তু মোস্টলি ফিজিক্যাল অনৈতিক রিলেশনশিপ, এবং ওর ন্যাচারাল জাস্টিসের জায়গাটা থেকে যদি চিন্তা করেন তাহলে ঘটনাটা একেবারে মিলে যাচ্ছে কিন্তু। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে কেউই যে কোনো ধরনের অপরাধ করুক না কেন, সেটার কিন্তু অবশ্যই একটা রিটার্ন থাকে, সেটা যেভাবেই হোক না কেন, নিজের বিবেকের জায়গা থেকে হোক, প্রকৃতিগত ভাবে হোক, সোসাইটির দ্বারা হোক, স্টেটের দ্বারা হোক, ল অ্যান্ড জাস্টিসের দ্বারা, যেটার দ্বারাই হোক না কেন, সেটা রিটার্ন আসবেই জীবনে কোনো না কোনো সময়। ওকে, বলুন তারপরে। হ্যাঁ, 21 দিন পর পর মানে ওই নলামে চেঞ্জ করতে ঢাকা মেডিকেল আমার আসা লাগবে। 21 দিন পর পর চেঞ্জ করতে আসতাম। আমার আম্মা আসতো সাথে। 1 বছর গেছে গা, কিন্তু পেটচাপ আমার যায় পাইপে যায়। তারপর একটা মানে পাইপ আর কি মানে চেঞ্জ করতে আমার মানে একটু দেরি হয়ে গেছে আর কি। দেরি হয়ে গেছে মানে মাস মানে 21 দিন তো মানে 1 মাসের উপরে হয়ে গেছে আর কি।
তখন ওই পাইপটা আমি চেঞ্জ করতে গেছি, আর ওই পাইপটা মানে আর কি বাই করতে পারতেছে না, ভিতরে ইনফেকশন হইয়া মানে পাথর হয়ে গেছে। এখন মানে ঢাকা মেডিকেলের বড় বড় সিনিয়র ডাক্তারও পারেন এই জিনিসটা, অনেক মানে চেষ্টা করছে, অনেক মিশিং এর মাধ্যমে করছে, অনেক মানে মাধ্যমে করছে আর কি, মানে আমার আরো একবার অপারেশন করা লাগবে। এখন আরো একবার অপারেশন যে আমি করবো, ঢাকা মেডিকেল অপারেশন আমার একবার করছে, মানে তারা খালি আমার ডেট দিতে আছে, কিন্তু সিরিয়ালে মানে আরো 1 বছর পর, 6 মাস পর, 3 মাস পর, মানে এরকম আমার খালি ডেট দিতেছে আমাদেরকে, ঠিক আছে, মানে ঘুরাইতে আছে। তারপর আমরা অনেক মেডিকেলে গেছি, ধানমন্ডি নর্দানে গেছি, জিগাতলায় অনেক বড় বড় ডাক্তার দেখাইছি, অ্যান্টিবায়োটিক ওষুধ খাইছি ব্যথার জন্য, অনেক কিছু খাইছি, অনেক মেডিকেলে গেছি। তারপর 15 নম্বর ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল, ফখরুদ্দিন নাম ইবনি সিনা এসে মানে আর কি বসে, তার ওখানে 500 টাকা ভিজিট দিয়ে আমি দেখাইছি। দেখানোর পরে তারপর বাংলাদেশ মেডিকেল আমার অপারেশন হয়েছে। আমার অপারেশনের মোট সম্পূর্ণ আমার অ্যাক্সিডেন্টে আমার 2.5 লাখ টাকা খরচা গেছে। আমার 2 গড়া জমিন ছিল, আমার দাদা দিয়ে গেছিল আমার নামে লেখা, সেই 2 গড়া জমিন আমি 1,20,000 টাকা পেয়েছি। আর আমার মায়ের জিনিসপাতি দিয়ে অনেক মানে ঠিক করে আর কি আমি 2.5 লাখ টাকা দিয়া আমার এই অপারেশনটা করাইয়া তারপরে বর্তমানে আমি সুস্থ সুন্দর মতো মানে করতে পারতে আছি। সুস্থ হওয়ার পরে তারপর আমার বোনের সাথে আবার মনে করেন আবার কাজ কাম করি, আমার বউ নিয়ে আসি। আমার বউ আবার বর্তমানে মনে করেন চাকরি নিছি। তারপর আবার অন্যবার একটা দোকানে আমি চাকরি নিছিলাম, সেই দোকানে যে চাকরি যে আমি নিছি, কিন্তু ওখানে আবার মনে করেন একটা লোক ছিল বাড়িওয়ালা, সে আবার মনে করেন ফেন্সি খাইতো। মানে সে তার মনে করেন 3টা বউ মানে চলে গেছে, কোনো বউ তার নাই, সে আবার ফেন্সি খাইতো। যে দোকানটা আমি চাকরি যে করতাম, অনেক মহিলারা তাদের করে ফেন্সি আনতো, এবং প্যাডের সাথে বাঁধতে ফেন্সি আনতো, রানের সাথে বাঁধতে ফেন্সি আনতো। ওই মহিলারা যে ফেন্সি নিয়ে আইতো, ওই ফেন্সি আমি কি করতাম, মানে জাহাজ আছে, কিছু জাহাজ আছে ওখানে, মানে পুরান জাহাজ যেটি মানে চলে না আর কি, ওই জাহাজের খন্দলে আমি বুঝাই থুই আইতাম। ঠিক আছে। আর আরেকটা লোক আছে, তার নাম, সে আবার ডিমের খাঁচার ভিতরে করে আনতো, চাইরো সাইডে ডিম সাজাইয়া, মাঝখান দিয়ে ডিমের খাঁচা কাটা ছিল, ওটার ভিতরে করে আনতো। আর আরেকটা লোক ছিল, সে মিষ্টি কুমড়টা মানে এমন ভাবে জানতো, মানে মিষ্টি কুমড়ার ভিতরে, হ্যাঁ মিষ্টি কুমড়ার ভিতরে বানাতো, কিন্তু বোঝার কোনো পজিশন ছিল না যে এটার ভিতরে কিছু আছে। এগুলোর মধ্যে আপনি ইনভলভ হয়ে যাচ্ছেন, মানে এটা মানে ওই যে এখানে আপনার কাজ কি ছিল, যে এই যে এগুলো নিয়ে আসতেছে, এখানে আপনার কাজ কি ছিল? ওটা মানে মাহাজনের এখানে, মানে যে দোকানে চাকরি করি, ওই মাহাজনে আর কি রুটি চা এটি নিয়ে আমার আর কি পাঠাইতো তার বাসায়। তার বাসায় দিয়ে সে সারা রাত জাগনা থাকে, আর মানে টাকা পয়সা অনেক মাহাজন, মানে 1,50,000 80,000 এরকম টাকা মাহাজনের কাছে সে ফালাই থইতো আর কি। ঠিক আছে, ফালাই থইতো, অমুগরে দিতে বলতো, সেমুগরে দিতে বলতো, ওখান থেকে আবার মাহাজনে ভাঙতো চড়তো, মানে মাহাজনের একটু লাভ ছিল আর কি। ঠিক আছে, তারও ব্যবসা বাণিজ্য চলতে আছে, তার টাকাটা খাড়াইতে পারতে আছে, এই করতে পারতে আছে, মাহাজনের লাভ ছিল। আর আমি সকালবেলা মানে আমি চা নিয়ে যাইতাম আর রুটি নিয়ে যাইতাম, আর ওই যে ফেন্সি ফেন্সি এটা এনে দিতাম, খাওয়াইতাম সেই নেতাকে। ঠিক আছে, তারপর ওই যে চা রুটি মানে একদিন মানে বউ ফোন করছে, ওই যে নেতা, সে ঘুমাই রয়েছে। আমার মনে হয় বউ মনে হয় কিছু অন্য কিছু মনে হয় খাওয়াইছে, মানে অন্য কিছু খাওয়াইছে, মানে সে তো এরকম ঘুমায় না, মানে তার কোনো সেন্স ছিল না। ঠিক আছে, অন্য সব দিন যে চা যদি নিয়ে যাইতাম 2,000 টোকা দিলি, ওই তো কি তুমি আইসো, আমি কি হ্যাঁ চা নিয়ে আইসি ভাই, আমি আবার ভাই দেখতাম। ঠিক আছে, আসো। তারপর যাইতাম, যাওয়ার পরে চা ডাইলে খাওয়াইতাম, রুটি দিতাম, পানি দিতাম, সবকিছু তার আগুই পাচ্ছে দিতাম। ঠিক আছে, ওদিনকে আবার ফোন দিছে বউ, তার মোবাইল দিয়ে বউ ফোন দিছে, বউ ফোন দিয়া তারপর মনে করি সে ঘুমাই রয়েছে, তার কোনো খবর নাই। ঠিক আছে, চা রুটি আমি নিছি, নিয়ে কি আসছে বউ আবার মনে করেন আমার হাত ধরে টান দিয়ে তার রুমে নিয়ে গেছে। ফেলার তো বাসা, তার রুমে নিয়েই দরজা আটকে দিয়েছে বউ। দরজা আটকে দিয়ে মনে করেন আমার একদম মনে করেন তার সাথে আমার সাথে মিলেমিশা হয়েছে। মিলেমিশা হওয়ার পর আমার তোবা পড়াইছে, অনেক কিছু বলছে, আমার হাজবেন্ডে বলবা না, তোমার পায়ে দুইটা ধরছি, তোমার মানে অনেক কিছু আর কি বলছে। ঠিক আছে, আমি বলছি আচ্ছা ঠিক আছে বলবো না। ঠিক আছে, আবার আমার 1,000 টাকাও দিছে, এই যে তুমি কিছু খাইও, তোমার বাড়ির কাছে বলবা না। ঠিক আছে, হ্যাঁ, এই চা রুটি আমি খাইছি, তুমি আবার দরকার বলে আবার চা রুটি আমার আবার টাকা দিয়েছে আরো 50 টাকা, বুঝছেন, অন্য দোকান তো আবার চা রুটি আনছি। চা রুটি আনিয়া তার হাজবেন্ডের ডাইকে আবার খাওয়াইছে। হ্যাঁ, খাওয়ানোর পরে ওখানে আবার মনে করেন পাথরের মেশিং এর আবার একটা ছেলে ছিল, তার বাড়ি ছিল খুলনা, সে আবার মনে করেন ডিউটি রাইতে 9টা বাজে সাজতো, সে আবার ওই খারাপ মেয়ে কাস্তুর ব্রিজের নিচে আবার খারাপ মেয়েরা থাকতো, মানে সেখানে আবার আমার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে
তারপর মনে করেন সে মেয়েদের সাথে মিলেমিশে প্রথম করছে, করার পরে এখন আমি আবার আরেকজনের সাথে করতে গেছি, আর মনে করেন এক ফরমাই আমার ধরছে, ফরমাই কলার ধরে তারপর কয় তোর লাগে আরেকজন আইসে, আমি দেখছি, আমি আরেকজন নামে একে আইসি, ও আরেকজন মনে হয় সামনে দারোগায় বলে, পরে ওরে উড়াইছি, ওরে উড়ে পরে কয় থাউস কই, আমি যদি দোকানের ঠিকানা যদি বলতে যাই তাহলে মান সম্মান যাইবো গা, থাকবো না। ওকে। আমি কই স্যার রিক্সা চালাই, গাড়ি গুড়ি চালাই, কি করবো এই সেই, মানে সারা রাত আমাদেরকে ঘুরাইছে, ঘুরানোর পরে পরে আমি কই না সত্যি কথাই বললে দিই, একজনে মানে আরো পুলিশ আছে না নরমন ধরনের যারা আনসার মানসার, তারা মানে খারাপ ধরনের কথা বলতে আছে, জেলখানায় নিয়ে থানায় নিয়ে করবো সেই করবো, ইট বানবো মিট বানবো, অনেক কিছু বলতেছে, ভয় দেয় কেস, টাকা দেওয়া লাগবে, এত টাকা দেওয়া লাগবে, তোর গার্জিয়ান আছে কেটা খবর দি, মানে এইসব কথা বলতে আছে আর কি, ঠিক আছে, মানে আনসাররা বলতে আছে আর কি। হ্যাঁ, ড্রাইভার আবার বলতেছে দারোগারে যে আজকে কোনো ইনকাম হয় না, এই সেই, মানে এইসব কথা আর কি বলতেছে। তারপর দোকানের ঠিকানা দিলাম, গাড়িটা ওখানে গেল, ওখানে সিকিউরিটি গার্ড মানে ওখানে যে টেরাক অনেক থাকে তো, মানে নাইট গেট মানে পুলিশের দেখা, তারপর পুলিশের গাড়ির সামনে গেল আর কি, লেগুনা গাড়ি আসলে তখন, মানে কিছু কিছু লেগুনা গাড়ি দেখুন পুলিশ চলে। যাই হোক, সে দারোয়ানে যাই দে, সিকিউরিটি গার্ড যাই দে আমারে, আর ওই সেই ছেলেটারে দেয়। তারপর মহাজন ছিল না, মহাজনের ভাই ছিল, সারারের দোকান খোলা থাকে, তারপর ওই নেতার বন্ধু বান্ধব নিয়েও সেই দোকানে বসে রয়েছে, সে নেতায় আবার আইসা দারোগারে বলে এই পোলারে ধরছেন কেন, এই পোলায় কি করছে আপনি জানেন, কি করছে, এই পোলা অমুক জায়গায় গেছে, খারাপ কাজ দেখছেন, এখনো তার প্যান ভিজা, এসব কথা বলছে। তারপর এই নেতায় আবার 2000 টাকা দিয়েছে মহাজনের বাড়ির কাছে তাই নিয়ে। যাই হোক, সেখান থেকে আবার চাকরি চুকরি ছাইড়ে দিয়ে বাড়ি যাইয়া তারপর আবার বাড়ির থেকে আইসা অটো রিক্সা আছে ঢাকা, আবার ডেমরা সারুলি আবার একটা অটো রিক্সা আবার আমি ভাড়া চালাই, একটা গ্যারেজে 300 টাকা ভাড়া চালাই। একদিন আবার আধা বেলা কাজ করাইছি, সন্ধ্যা আধা বেলা পরে বাইরেছি, সেই বা মহাজনের ওয়াইফ বলে যে তোমার 300 টাকাই জমা দেওয়া লাগবে। আমি না ভাবি, আমি 300 টাকা দেবো না, দেন সারাদিন আমি কাজ করছি 400 টাকা, আধা বেলা গাড়িটা নিয়ে বাইরেছি, এখন আপনি যদি 300 টাকা দিই তা আমি 100 টাকা তো আমার খরচা পাতি যাইব, আমি কি দেবো। তারপর সেখান থেকে আমি ওই গাড়ি গুড়ি ছাইড়ে দিয়ে চলে আসি। তারপর মনে করেন আমার বউ আবার বাড়ির থেকে আমি ফোন করে দিয়েছি আমি এরকম গাড়ি কিনবো, আমি যেভাবে হোক আমার টাকা, আমার 30,000 টাকা লোন ছাড়াই দিছে, সেই কিস্তি আমি চালাইছি, সেই গাড়ি আবার 1 বছর আমি চালাইছি। আমি গাড়ি দুইনা পাটের বাগ, মুরাদ বাগ, অনেক জায়গায় চালাইছি, রায়ের বাগ, মায়ের বাগ, রাত্রেও গাড়ি চালাইছি, ঠিক আছে, গাড়ি গুড়ি চালাইছি। আমি আবার চিল্লাই গেছি, ইস্তেমায় গেছি, কারণ বর্তমানে আমি কোনো খারাপ নেশা পানি কোনো কিছু করি না, বর্তমানে আমি শুধু পান খাই, আর কোনো নেশাপাতি কোনো নেশা পানি নাই। এখন বর্তমানে আবার মহাখালী একটা দোকানে চাকরি নিয়েছি বাবুর্চি, এখন বর্তমানে 18,000 টাকা স্যালারি পাই, সুন্দরভাবে আমি চলাফেরা করি। কেন বললেন আপনি রেডিওতে আজকের এই যে অপ্রিয় সত্য কথাগুলো লাখ লাখ মানুষকে কেন জানান? রেডিওতে লাখ লাখ একটা মানুষ তো জন্ম যখন হয় সে তো মানে নিষ্পাপ হয়ে জন্ম হয়, সে তো মনে কোনো খারাপ হয়ে জন্ম হয় না। আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে, আমি কিসের কারণে যে আমি খারাপ হয়েছি, কারণ আমি যদি মারা যাই বা আমার আব্বা যদি মারা যায়, কবরস্থানে জিজ্ঞেস করবে যে তোমার ছেলে নামাজ পড়ে নাই কেন, রোজা থাকে নাই কেন, তুমি তার নামাজ পড়তে শিখাও নাই কেন, তুমি সেই জবাবটা তো আমার বাপের দেওয়া লাগবে। এই ফিল গুলা কি আপনার এখন হচ্ছে নাকি এগুলো আগেও ছিল? এটা আগে ছিল। আমি তো আমার কণ্ঠ তো অনেক সুন্দর, জেলখানায় তো অনেক মানুষ আমার গানের জন্য মানে শোনার জন্য অনেক লোকজন আর কি বইসা আমার গানের জন্য আমার কণ্ঠ। দেখুন, কণ্ঠের সাথে এখানকার সম্পর্ক না। আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি যেই ধর্মীয় অনুভূতি থেকে আজকে নিজেকে এখানে আপনি কনফেস করলেন যে আপনি ভালো কাজের দিকে আছেন এবং এই ধরনের খারাপ কাজে আপনি আর যাবেন না, সেই ধর্মীয় অনুভূতি তো আপনার মধ্যে এর আগেও ছিল, কিন্তু তারপরও আপনি কেন এই ধরনের কাজ করেছেন? তখন করেছি তো হয়তো শয়তানের ধোঁকায় পড়ে। এক্স্যাক্টলি, প্রিয় শ্রোতা, আমরা যখন খারাপ কাজ করি আমাদের তখন সেন্স গুলো স্লিপিং অবস্থায় থাকে। এই জন্য আমরা অনুষ্ঠানের শুরুতে যেই কথাগুলো বলি, যাহা বলিব সত্য বলিব, সেটা হচ্ছে যে আপনার বিবেক ঘুমন্ত অবস্থায় আছে, আপনি জানেন আপনি সেন্সে আছেন হয়তো বা, কিন্তু ঘুমন্ত অবস্থায়, এবং সে কারণে আপনি সাহস পান। এই বিবেকটা যখন চরম ভাবে জেগে যাবে তখন আপনি নিজেকে আর ক্ষমা করতে পারবেন না। আমরা অবশ্যই যিনি অপরাধ করেন তাকে অ্যাকিউজ করব এই অর্থে যে সে যদি অপরাধ থেকে বের করে না নিয়ে আসে, কিংবা সে অপরাধের মধ্যে থেকে কন্টিনিউয়াসলি কাউকে ক্ষতি করে যাচ্ছে। কিন্তু যখন একজন মানুষ নিজে থেকে উপলব্ধি করতে পারে যে সে যে ভুল করেছে সেটা তার জন্য সবচেয়ে বড় অপরাধ এবং সেটার দ্বারা সে নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে কষ্ট পাচ্ছে, তাহলে এটাই সবচেয়ে বড় বিচার। এর চেয়ে বড় বিচার আর কিছুই হতে পারে না।
এরকম মানুষকে অ্যাকিউজ করার কোনো মানে নেই। আজকে যেইখানে কনফেস করে গেলেন, এরকম মানুষ সমাজের চারপাশে অসংখ্য আছেন যারা এই ধরনের বিভিন্ন রকমের অনৈতিক সম্পর্কের মধ্যে যান, অনৈতিক সম্পর্কের মধ্যে কন্টিনিউয়াসলি জড়ান। হতে পারতো উনি হয়তো মারাত্মক রকমের যে কোনো এসটিডিতে আক্রান্ত, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেটাকে আমরা বলি, যেটা এইডস এর চেয়েও ভয়াবহ, বিভিন্ন ধরনের ব্যাপার হতে পারতো, একজন থেকে আরেকজন ছড়াতে পারতো, কিন্তু হয়তো তার মধ্যে সেটা হয়নি। কিন্তু এই যে একের পর এক নিজের জীবনে ক্ষতি হয়ে গেছে, লেখাপড়া ছেড়ে নিজের জীবনটা স্ক্যাটার্ড হয়ে গেল, সেটার পেছনে কিন্তু পরিবার কিছুটা হলেও দায়ী। কারণ ও যদি সুন্দর একটা পরিবার পেত, একটা আদর্শিক পরিবার পেত, একটা শাসন করা, আদর করা যায়, একটা ছেলেকে পরিপূর্ণভাবে টেক কেয়ার করা যায়, এরকম একটা পরিবার পেত, তাহলে হয়তো বা অ্যাসেট হতে পারতো। পরিবার থেকে পায়নি, সমাজ থেকে পায়নি, এবং যে কারণে সমাজের জন্য বোঝা হয়েছে। শেষ পর্যন্ত ওর ভিতরে যে উপলব্ধিটুকু এসছে, এটাকেই আমরা আজকের এই এপিসোড থেকে একটু বড় করে দেখি। আপনাদের শুধু এতটুকুই বলার আছে। আমার মনে হয় ডক্টর তাজুল ইসলাম আপনাকে কি বলবেন সেটা আপনার মনোযোগ দিয়ে শোনা উচিত। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে আপনার? যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি হাসান, বয়স 26। যা আমরা শুনতে পারলাম যে সে মাদ্রাসা পড়ছে, কণ্ঠ ভালো ছিল, হামনাথ করছে। মাদ্রাসা পড়া ব্যাকগ্রাউন্ড হলেও পরবর্তী পর্যায়ে সে ঢাকা গিয়ে তারা ফুফাতো ভাইয়ের সঙ্গে মিশে কিছু নষ্ট হয়ে গেল। ফুফাতো ভাই তাকে খারাপ মেয়েদের কাছে নিয়ে গেল, টাকার বিনিময়ে মেয়েদের সঙ্গে যৌনতা করতো। তবে সে মেয়েদের ক্ষমতায় পড়ে গেল, যৌন নেশার মতন হয়ে গেল। লক্ষণীয় যে সে কিন্তু পড়তো মাদ্রাসায়। তাহলে মাদ্রাসা পড়া কি ব্যর্থ হলো? আমরা যে বলি মাদ্রাসায় পড়তে হবে অথবা অনেক কিছু করতে হবে, কিন্তু এর পরবর্তী পর্যায়ে যে তার গঠন প্রক্রিয়ায় যদি পরিপূর্ণভাবে ধর্ম এবং নৈতিকতা যদি একেবারে আবিষ্ট না হয়, প্রবৃত্ত না হয়, তাহলে কিন্তু ভালো থাকার সম্ভাবনা কম। তাই আমরা যারা মাদ্রাসায় দিচ্ছি বা যারা ধর্মীয় শিক্ষা দিচ্ছি, তাদের বুঝতে হবে ছোটকালেই তারা কিন্তু বাচ্চারা মানে এটা যান্ত্রিক ভাবে রোবটের মতন এগুলি করে যায়। এগুলি আশ্বস্ত করা বা ধর্মীয় বোধটাকে নেওয়া, এটা কিন্তু পরবর্তী জীবনে করতে হয়। অর্থাৎ শিখাতে চাইলে বা মূল্যবোধ শিখাতে চাইলে বা ধর্মীয় নীতিমালা শিখাতে চাইলে কিন্তু পরবর্তী জীবনেও এই চর্চা যাতে থাকে এবং সেরকম মন মানসিকতা তৈরি হয়, সেদিকে নজর রাখতে হবে। তা না হলে এই হাসানের মতো লোকেরা মাদ্রাসা পড়বে, আবার কয়েকদিন পরে আরেকটা বদ সঙ্গে গিয়ে তারা কিন্তু আবার একেবারে সম্পূর্ণ বিপরীত মেয়ে মানুষের কাছে যাওয়া, তাদের সঙ্গে মানে সবচেয়ে জঘন্য কাজ যে কোনো ধর্মের বেলায় দেখে গেলাম সে অনেক মেয়েদের কাছে যেত, সে বিভিন্ন হোটেলে চাকরি করতো, রিক্সা চালাইতো। এবং আমাদের এক্ষেত্রে মনে রাখা ভালো, সে কিন্তু ওই যে সে ছিল পথের মানুষ। কারণ রিক্সা চালে হোটেলে কাজ করা, এরা তো পথের মানুষই। এরা কিন্তু আসলে টার্গেট করে ওই পথেরই বাসমান যে পথিতা আছে, কিছু মানে দরিদ্র শ্রেণীর মেয়েরা আছে যা তারা পথে ঘাটি মানে পথের খুঁজে বেড়ায়। আর এই হাসানের মতন অশিক্ষিত দরিদ্র লোক যারা আছে, তারাও কিন্তু ওই পথেরই মানুষ, তারাও কিন্তু ওই শিকার খুঁজে এই বাসমান লোকদেরকে। আমরা কিন্তু দেখতেছি যে এই যে নিম্ন শ্রেণী থেকে যারা আর্থিক ভাবে শিক্ষার দিক থেকে নিম্ন হয়েছে, সেখানে যেমন অপরাধের হার বেশি থাকে, মাদকাসক্তির হার বেশি থাকে, এরকম যৌন অপরাধের বেশি থাকে, অনেক কিছু অপরাধী সেখানে বেশি থাকে। এটা কিন্তু সব পৃথিবীর সব জায়গায় সত্য। সেই জন্যই যারা দরিদ্র আছে বা কম শিক্ষিত আছে, তাদের তাদের মানে পুনর্বাসনের জন্য, তাদের মানে আর্থিক সচ্ছলতার জন্য বা শিক্ষার জন্য কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। মানুষকে যত শিক্ষিত করা যাবে, আর্থ সামাজিক অবস্থান যত উন্নত হবে, ততই কিন্তু মানুষ এই এত মানে সহজে মানে খারাপ পথে বা অপরাধ পথে চলে যায় না। যাই হোক, তারপরে কিন্তু এক সময়ে সে বিয়েও করেছে এবং দুর্ভাগ্যবশত একবার তার অ্যাক্সিডেন্ট হয়। এটা একটা কিন্তু একদিকে তার জন্য একটা মানসিক শিক্ষাও। সে সেখান থেকে হয়তো একটা ধাক্কা পেয়েছে যে আমার জীবনে আমি একটা পঙ্গু হয়ে গেলাম বা বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেল, মনে একটা পরিবর্তন থাকতে পারে। সে তখন বাড়িতে গেছে এবং তার বউর সঙ্গে সম্পর্ক একটু বা উন্নতি হয়েছে এবং পরিবারের লোকেরা তাকে তাবলিগে পাঠাইছে। তাবলিগে গিয়ে কিন্তু সে একটা ভালো কথা শুনেছে যে যদি সন্তান ছেলে যদি খারাপ কাজ করে, তাহলে মৃত বাবা কিন্তু তার দায়ের উপর পড়বে। হ্যাঁ, তখন তার হয়তো মনে হয়েছে যে আমার পাপের কাজের জন্য আমার বাবা দায়ী থাকবে, অথবা আমি যখন থাকবো না তখন আমার ছেলের পাপার জন্য আমি দায়ী থাকবো। এই ধর্মীয় অনুভূতি তাকে হয়তো শেষ পর্যন্ত আরো মানে ভালো হওয়ার পথে নিয়ে এসেছে এবং এখন সে ভালো হতে চায় এবং সবাইকে তা জানাইতে এসেছে। আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি
যারা এই কাহিনী শুনছেন তারা আবারও বলতেছি, হাসানের মতন মাদ্রাসায় পরে আবার খারাপ সঙ্গ থেকে গিয়ে খারাপ হয়ে যাবেন, তা না হয়ে প্রথম থেকেই নিজের চরিত্রকে ঠিক রাখার চেষ্টা করতে হবে। সবসময় লোভের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি, টাকার লোভে হোক, ক্ষমতার লোভে হোক, অথবা ট্যাক্সের জনতার লোভে হোক, তাহলে কিন্তু এই জীবনে অন্যায় এবং পাপ পথে চলে যেতে হবে। আশা করি যারা অপরাধ জগতে গিয়েছেন তারা ফিরে আসবেন, অথবা যারা হাঁটি হাঁটি পাপ করে দিতে যাচ্ছেন, অথবা যারা এখনো যান নাই কিন্তু যে কোনো সময় প্রলোভনে বসেন, তারা কিন্তু হাসান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় শ্রোতা, শেষ করছি আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আপনারা শুনছিলেন এবিসি রেডিও FM 89.2। আজকের মতো এখানেই ইতি টানছি। আগামী রবিবার আমি আরজি কিবরিয়া আরো একজন বন্ধুকে সাথে করে এই মঞ্চে ফিরে আসব। বারবার এই মঞ্চে ফিরি আর সবসময় মনে হয় যে এই রকম অপরাধ যেন আর কখনো না ঘটে, কিন্তু তারপরেও একজন মানুষও যদি সচেতন হন, একজন মানুষও যদি আজকের এই অনুষ্ঠান শুনে নিজের জীবনের ভুল থেকে সরে আসেন, তাহলে আমরা বলতে পারবো আমাদের অনুষ্ঠানটি সার্থক। অনেক ভালো থাকুন। আজকের মতো আমি এবং আমার টিম মেম্বার মঞ্জুরের পক্ষ থেকে শুভরাত্রি।